হ্যালো মাস্টার বায়োলজি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। ইনশাল্লাহ আজকে রক্তের 5 নম্বর লেকচার, লাস্ট লেকচার। এই লেকচারের মাধ্যমে রক্ত অধ্যায় শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে তোমাদের রুটিন তোমরা পেয়ে গেছো। ওই রুটিন অনুযায়ী নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা রক্তের লাস্ট ক্লাস, এবং এখানে আমরা বেসিক্যালি একটা মেইন একটা টপিক পড়বো, আর বাকি সবগুলো হচ্ছে রোগবালাই। মেইন টপিকটার নামটা কি সেটা আমি এখন ওই বোর্ডে লিখবো, যে আজকে আসলে আমার পড়ার মধ্যে কী কী জিনিস আছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আজকের এই অধ্যায়ের এই ক্লাসে বেসিক্যালি তোমাকে কি যে সকল বিষয় ভাইয়া পড়াবো, নাম্বার ওয়ান হচ্ছে ব্যারো রিসেপ্টর। নাম্বার ওয়ান আজকের ক্লাসে যা যা পড়াবো তার নাম্বার ওয়ান কি বললাম? ফার্স্ট হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর ভেরি ইম্পর্ট্যান্ট থিং, কারণ এই ব্যারো রিসেপ্টর দিয়ে তোমার রক্তের চাপ বাড়া কমা এই বিষয়টা কন্ট্রোল হয়, তোমার শরীরের মধ্যে নিয়ন্ত্রিত হয়। এই জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা কি বললাম? একটা বললাম ব্যারো রিসেপ্টর। নেক্সট নেক্সট নাম্বার টু, আমরা এই অধ্যায়ের রোগবালাই নিয়ে অনেক কিছু পড়ব। রোগবালাই কীরকম আছে? এই অধ্যায়ে আমাদের অনেক রোগবালাই নিয়ে আলোচনা করা আছে। এই অধ্যায়ে তোমাদের একটু সিরিয়ালে যদি আমি আগাইতে চাই, তাহলে এই অধ্যায়ে প্রথমেই অ্যানজাইনা, প্রথমে একটা কমন রোগ হচ্ছে অ্যানজাইনা। এটা রোগ না, এটা আসলে একটা ধরন বলতে পারি। এরপরে হচ্ছে তোমার শুনছো যে হার্ট অ্যাটাক করে মানুষ। এরপর হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হচ্ছে হার্ট ফেইলিয়ার। এখন ভাইয়া, যেহেতু এগুলো হার্টের সমস্যা, যেহেতু এগুলো হৃৎপিণ্ডের সমস্যা, এই জন্য এগুলার বৈশিষ্ট্যগুলো কম বেশি একই, মানে খুব কাছাকাছি লেভেলের। তোমার উদ্দীপক দেখে জাস্ট তোমাকে যদি যদি আইডেন্টিফাই করতে পারো এটা কোন রোগ, তাইলে আর বাকিটা খুব ইজি। কারণ প্রত্যেকটা ধরো হার্টের সমস্যা, তো বুঝতে পারছো হার্টের সমস্যা হলে শ্বাস নিতেও সমস্যা হয়, হার্টের সমস্যা হলে বুকে ব্যথা হয়, শরীরে ঘাম, অনেক কিছু বৈশিষ্ট্যগুলা কমন। কিন্তু রোগ আইডেন্টিফাই করাটা হলো ইম্পর্টেন্ট। উদ্দীপকটা দেখে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে এই রোগ, ওইটা হলো ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ভাইয়া আমাদের যখন কারো পেসমেকার কাজ করে না, তখন তার ক্ষেত্রে একটা কৃত্রিম পেসমেকার ইউজ করতে হয়। সো সেই পেসমেকারটা নিয়ে আমরা পড়বো। আমি কদিন আগে রোগী দেখেছি, তার পেসমেকার লাগানোর প্রয়োজন ছিল, পেসমেকার। এবং পেসমেকার আছে যারা, পেসমেকারের কাজ হচ্ছে পেস তৈরি করে, হার্টের মধ্যে গতি তৈরি করে। যদি কোনো কারণে সেটা ঠিকমতো কাজ না করে, তখন সেখানে আমাদেরকে একটা বাহির থেকে একটা যন্ত্র বসাইতে হয়, বাহির থেকে আমাদেরকে একটা কৃত্রিম পেসমেকার বসাইতে হয়, ঠিক আছে? এর একটা কথা গেল পেসমেকার। লাস্টে হচ্ছে আমাদের দুইটা সার্জারি আছে। একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, জাস্ট আমি প্রক্রিয়াটা একটু হালকা করে বলবো, কারণ তোমার নিশ্চয়ই ওপেন হার্ট সার্জারি আমি শিখাবো না এখন, যে চলো আমরা ওপেন হার্ট সার্জারি শিখাই। চলো তোমাকে আমি আজকেই বড় ডাক্তার বানাই দিই ওপেন হার্ট সার্জারি, না সম্ভব না। সো যেটা বেসিক থিংস, একদম বেসিক কথাবার্তা। নাম্বার 7 আমরা আরেকটা ছোট্ট রোগ, করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি, এটা আমরা পড়বো। আর লাস্টে একটা টপিক আছে এনজিওপ্লাস্টি, একদম লাস্ট একটা টপিক আছে এনজিওপ্লাস্টি। এই যে এগুলো হচ্ছে আজকে আমাদের মূল আলোচনার বিষয়, এবং এগুলো আজকে ইনশাল্লাহ আমরা একদম গ্রস করে একটা আলোচনা করব, কারণ আমাদের এখানে একদম বিশাল পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা একদম গ্রসলি আলোচনা করবো। তবে ব্যারো রিসেপ্টর এই টপিকটা আমরা একটু বেশ ভালো করে পড়তে হবে, বিকজ এটা সিকিউতে আসে। আর এগুলো সিকিউতে আসে, তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হইলো যে এগুলোকে চিনতে পারা, যে কোনটা কোন রোগ, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেইলিওর, কোনটা অ্যানজাইনা, কোনটা ওপেন হার্ট সার্জারিতে কেমন রেসপন্স, করোনারি বাইপাস সার্জারি কোনটাকে বলে, এনজিওপ্লাস্টি কোনটাকে বলে, এরকম একটা আইডিয়া তোমার রাখা লাগবে। তাইলে তুমি ইনশাল্লাহ এই অধ্যায়ের লাস্টের পার্টেও একটা বস হয়ে যাবা, লাস্টের পার্টেও একটা কিং বা কুইন হয়ে যাবা, ঠিক আছে? তাহলে ভাইজানেরা আমি শুরু করি। প্রথম টপিক হচ্ছে আজকের ব্যারো রিসেপ্টর। আজকের প্রথম টপিক হলো ব্যারো রিসেপ্টর। খেয়াল করে দেখো, ব্যারো রিসেপ্টর টপিকটা কিন্তু বেশ মজার। ব্যারো রিসেপ্টর টপিকটা কিন্তু বেশ মজার, কেন বললাম? আচ্ছা, বেশ মজা কেন? কারণ ভাইয়া ব্যারো রিসেপ্টর আসলে কি জিনিস এটাকে বুঝতে হবে না। হোয়াট ইজ ব্যারো রিসেপ্টর, এটা আসলে কাজ কি, জিনিসটা আসলে কি? এই তোমরা কি জানো ভাইয়া ব্যারো শব্দের অর্থ কি?
ব্যারো শব্দ দিয়ে কি বুঝায় ভাইজান? ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ। ব্যারো শব্দের অর্থ হচ্ছে চাপ বা প্রেশার। রিসেপ্টর মানে রিসিভ করে। রিসেপ্টর মানে কি? রিসিভ করে বা অনুভূতি গ্রহণ করে। সংবেদী বা অনুভূতি গ্রহণ করে, যে সংবেদী স্নায়ু, শুনছো না? সংবেদী স্নায়ু মানে কি? ধরো তোমাকে একটা মশা কামড় দিছে, তুমি কেমনে বুঝছো মশা কামড় দিছে? এই ব্যথাটাকে তুমি অনুভব করো, তাই না? এই যে যেটা দিয়ে অনুভব করা হয়, যে সিগন্যালটা ব্রেইনে পৌঁছায়, এটাকে বলে সংবেদী স্নায়ু, সংবেদী সিগন্যাল। যে স্নায়ুর মাধ্যমে পৌঁছায় তাকে বলে সংবেদী স্নায়ু। যেই প্রান্ত এই উদ্দীপনাটা গ্রহণ করে তাকে বলে সংবেদী প্রান্ত। আমার কথা বুঝতে পারছো? যেই প্রান্ত এই উদ্দীপনাটা গ্রহণ করে তাকে বলা হয় সংবেদী প্রান্ত। তাহলে ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে সংবেদী, সংবেদী বা সহজ কথা রিসিভ করে। উদ্দীপনা গ্রাহী বা উদ্দীপনা গ্রহণ করে। উদ্দীপনা গ্রাহী বা উদ্দীপনা গ্রহণ করে, সংবেদী প্রান্ত। বুঝতে পারছো? তাহলে এখন চাপের উদ্দীপনা কিরকম? ধরো ভাইয়া, তোমার রক্তের চাপ বেড়ে গেছে বা রক্তের চাপ কমে গেছে, তখন এটাকে তো অটোমেটিক্যালি আমাদের বডি চেষ্টা করে, আমাদের ব্রেইন, আমাদের হার্ট চেষ্টা করে যেন এই চাপের মানটাকে আবার ঠিক করতে পারে, এই চাপের মানটাকে যেন আবার নর্মালে রূপান্তর করতে পারে, যেন উল্টাপাল্টা না হয়, এটাকে চেষ্টা করে, অটোমেটিক করে। তারপরে অনেকের ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যায়, তখনই তাকে ডাক্তারের কাছে যেতে হয়। বাট নর্মালি কিন্তু আমাদের শরীরে সারাদিনই কিন্তু প্রেশার উঠানামা করতে পারে, কাছাকাছি 5, 10, 20 উঠানামা করতে পারে। তখন দেখা যায় আমাদের বডি নিজে নিজে এটাই কন্ট্রোল করে। এইটাই হচ্ছে আমরা এখন পড়বো। তাহলে ব্যারো রিসেপ্টর মানে আসলে কি? ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে সহজ কথায় সংবেদী স্নায়ু প্রান্ত। সংবেদী স্নায়ু প্রান্ত তার মানে এরা এই স্নায়ু প্রান্তগুলা উদ্দীপনা গ্রহণ করে, রক্তচাপের উদ্দীপনা গ্রহণ করে এই সিগন্যালটা ওরা ব্রেইনে পাঠায় যে ভাইয়া তোমার রক্তচাপ বেড়ে গেছে, যে ভাইজান আপনার বডির রক্তের চাপ বেড়ে গেছে বা কমে গেছে, এই সিগন্যালটা ওরা গ্রহণ করে এটাকে ওরা ব্রেইনে পাঠায়। তারপর ব্রেইন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে। আমার কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে ব্যারো রিসেপ্টর মানে আসলে কি জিনিস? ব্যারো রিসেপ্টর হলো বিশেষ ধরনের সংবেদী, মানে যেটা উদ্দীপনা গ্রহণ করে, এমন কিছু স্নায়ু প্রান্ত, স্নায়ুর মাথা, যারা আসলে উদ্দীপনা গ্রহণ করে। এখন এই ব্যারো রিসেপ্টর কয় ধরনের আছে? অ্যাকচুয়ালি ভাইজান ব্যারো রিসেপ্টর আছে মূলত, এই ব্যারো রিসেপ্টর আছে মূলত দুই ধরনের। একটা হলো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখন এই দুইটার কোনটা কিভাবে কাজ করে এটা বললে আমাদের ব্যারো রিসেপ্টরের কাজ শেষ। কোনটা কিভাবে কাজ করে এবং কোনটার লোকেশন কোথায়, কোনটা কই থাকে এবং কোনটা কিভাবে কাজ করে, এতটুকু পড়তে পারলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আরেকটা কি বললাম? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। চলো আমরা তাহলে একটু দেখি ভাইয়া যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কই থাকে এবং এটা কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে কই থাকে, হ্যাঁ, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কই থাকে, এবং সেকেন্ড কথা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে। বুঝতে পারছো? ওকে ফাইন। প্রথম কথা হচ্ছে তোমরা জানো তোমাদের হার্ট থেকে, মানুষের হার্ট থেকে, এই হৃৎপিণ্ড থেকে, মনে আছে ভাই পড়েছিলাম, এপাশ থেকে বের হয় অ্যাওর্টা। অ্যাওর্টাটা বের হয়ে এরকম একটা বাঁক খায়, তাই না? অ্যাওর্টা বা মহাধমনী বের হয়ে এরকম একটা বেঁকে যায়। আমি তো সবসময় ছবি এভাবে আঁকছি, তোমরা সবাই এভাবে আঁকছো। অ্যাওর্টা বের হয়ে এভাবে বেঁকে যায়। এই যে অ্যাওর্টা বের হয়ে বেঁকে গেছে ভাইয়া, এইটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। জাস্ট আগে জায়গাগুলো চিনাই তোমাকে। অ্যাওর্টিক আর্চ, আর্চ শব্দের অর্থ হলো বাঁকা। আর্চ শব্দের বায়োলজির অর্থই হলো বাঁকা। তাহলে অ্যাওর্টা বা মহাধমনী বের হয়ে এভাবে যে বাঁকা হয়েছে, এই ঘটনাটাকে আমরা বলি অ্যাওর্টিক আর্চ। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাওর্টার অনেকগুলো শাখা আছে, অনেক শাখা, পুরো বডিতে অনেক শাখা, তাই না? এর মাধ্যমেই তো সারা দেহে রক্ত গেছে, ভেরি গুড। এখন এই অ্যাওর্টা থেকে আবার বের হয় উপর দিকে যায়, উপর দিকে যায় মানে মাথায়, মস্তিষ্কে, ব্রেইনে সাপ্লাই করে যেই ধমনী, তার নাম হলো ক্যারোটিড ধমনী। তো ধরো এটা অ্যাওর্টিক আর্চ, এই অ্যাওর্টিক আর্চ থেকে উপরের দিকে যে দুইটা শাখা মস্তিষ্কে যায়, মাথায় সাপ্লাই করে, তাকে বলে ক্যারোটিড ধমনী। মাথায় যেগুলো যায় এগুলোকে বলে ক্যারোটিড ধমনী। এই যে ভাইয়া ক্যারোটিড ধমনী, এই ক্যারোটিড ধমনীর ভিতরে এইখানেও কিছু ব্যারো রিসেপ্টর থাকে। তাহলে আমরা ব্যারো রিসেপ্টরগুলি হলুদ করে দেখাই। এই অ্যাওর্টিক আর্চের এখানে কিছু সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, যারা এই রক্তের চাপ বাড়লো নাকি কমলো হিসেব করে। আরেকটা হচ্ছে ক্যারোটিড ধমনীর এই জায়গাতে, ক্যারোটিড সাইনাস বলা হয় অনেক সময়, খালি জায়গা বোঝানোর জন্য ক্যারোটিড সাইনাস বলে। এই ক্যারোটিড ধমনীর এই জায়গাতেও কিছু সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, স্নায়ুর মাথা, আগা আর কি, মানে একদম মাথাটা। যদি কোনো কারণে রক্তচাপ বেড়ে যায় এটাকে ফিল করতে পারে, বুঝতে পারছো?
বাড়লে এই স্নায়ু টের পায়, ওর বাবা রক্তচাপ বেড়ে গেছে। তাহলে আমরা দেখব যে আসলে ঘুরে ফিরে কাহিনী কি হয়। ভাইয়া তাহলে উচ্চচাপ ব্যারিয়ার রিসেপ্টর কই থাকে? শর্টকাট কিভাবে মনে রাখবা? স্বরবর্ণের প্রথম অক্ষর হচ্ছে স্বরেয়, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর হইল ক। তাহলে অতে হইল অ্যাওর্টিক আর্চ, কতে হলো ক্যারোটিড সাইনাস বা ক্যারোটিড ধমনীর মুখে ক্যারোটিড সাইনাস। সাইনাস মানে খালি জায়গায়, ভিতরে খালি জায়গায়, ভিতরের দিকে আছে, ঠিক আছে? এই হচ্ছে উচ্চচাপ ব্যারিয়ার রিসেপ্টরের লোকেশন, মানে অবস্থান। এগুলা কই আছে? দুইটা জায়গা, ছবি এঁকে দেখাইছি। অ্যাওর্টা জানে বাঘ খায়, ওটার নাম অ্যাওর্টিক আর্চ। এদিক দিয়ে হার্ট থেকে ব্লাড বের হয়, সেটা বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি স্নায়ুগুলো থাকে ওরা টের পেয়ে যাবে খুব ইজিলি, তাই না? আচ্ছা, ক্যারোটিড ধমনের মুখে ক্যারোটিড সাইনাস, ভেরি গুড। নেক্সট ভাইয়া, ধরো তোমার রক্তচাপ বেড়ে গেল। সাপোজ ভাইজান আপনার রক্তের চাপ বেড়ে গেল, হুট করে রক্তের চাপ বেড়ে গেছে। এখন তোমার চিন্তা, আই হায় রে ভাই, এই এই সিগন্যালটা আমার এইগুলো কেমনে গ্রহণ করবে? ভাইজান রক্তের চাপ যদি বেড়ে যায়, এই যে ধমনীটা আছে মহাধমনী, এটা কি রক্তের চাপের কারণে দুই পাশে প্রসারিত হবে না? এই যেভাবে প্রসারিত হবে, ক্যারোটিড ধমনীও সেম, ক্যারোটিড সাইনাসের এই জায়গায় দেখো দুই পাশে দুই বরাবর প্রসারিত হবে। এই যে এই বরাবর এবং এই বরাবর দুই পাশে প্রসারিত হবে। চাপ বেড়ে গেছে, ভিতরে ভিতরে পানির ধাক্কা বেশি, বাইরের দিকে চাপ তৈরি হয়েছে, একটু হলেই ফেটে যাবে এরকম। রক্তের চাপ বেড়ে গেছে, তাহলে এগুলা এই যে ধমনীগুলা প্রসারিত হইলো। আমার কথা বুঝতে পারছো? তো ধমনী যদি এগুলো যদি প্রসারিত হয়, এখানে যে স্নায়ুগুলো আছে এগুলো উদ্দীপিত হবে, স্নায়ু প্রান্তগুলা। স্নায়ু প্রান্ত মানে তো ব্যারো রিসেপ্টর। আমরা দেখতে পাচ্ছি রক্তচাপ বেড়ে গেলে এখানে যে ব্যারো রিসেপ্টরগুলো আছে, ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়, ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। ভেরি গুড, ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত তো কি হয়েছে এখন? ভাই ব্যারো রিসেপ্টরগুলো তো স্নায়ুর মাথা, তো এরা উদ্দীপিত হওয়া মানে হলো স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা চলে যাবে মস্তিষ্কে। কথা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। তাহলে স্নায়ুর মাথাটা উদ্দীপিত হয়েছে, তার মানে ওই বাকি যে স্নায়ুটা আছে এইটার মাধ্যমে উদ্দীপনা চলে যাবে মস্তিষ্কে। উদ্দীপনা কই যাবে? উদ্দীপনা যাবে মস্তিষ্কে। তাহলে ব্যারিয়ার উদ্দীপ্ত হলে উদ্দীপনা কই যাবে? মস্তিষ্কে। ভাইয়া ভাইজান খেয়াল করে দেখেন, ভক্স ভাক্স দিয়ে মনে রাখতে, ভাক্সি মানে হচ্ছে, খেয়াল করে দেখো, অ্যাওর্টিক আর্চে এতে অ্যাওর্টিক আর্চ, এতে অ্যাওর্টিক আর্চ, এই অ্যাওর্টিক আর্চের মধ্যে, এই অ্যাওর্টিক আর্চ থেকে উদ্দীপনা গ্রহণ করে যে স্নায়ু, তার নাম হইল ভিতে ভেগাস স্নায়ু, ভিতে ভেগাস স্নায়ু। আর সিতে হইল ক্যারোটিড, ক্যারোটিড ধমনী বা ক্যারোটিড সাইনাস থেকে যে উদ্দীপনা গ্রহণ করে তার নাম হইল গ্লসোফেরিঞ্জিয়াল, জি দিয়ে গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। নামগুলো মুখস্থ করে ফেলবা, এই নামগুলো কাজে লাগবে। কোথায়? এগুলো যখন তুমি সমন্বয় অধ্যায়টা পড়বা ইনশাল্লাহ তখন কাজে লাগবে। তাহলে ভাই খেয়াল করো, ভিতে ভেগাস, এতে কি বললাম? অ্যাওর্টিক আর্চ, জিতে গ্লসোফেরেঞ্জিয়াল, সিতে কি বললাম? ক্যারোটিড স্নায়ু। সিতে কি? সিতে হচ্ছে ক্যারোটিড স্নায়ু। কথা বুঝতে পারছো? আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। এখন চলে আসি ভাইজান, এই যে উদ্দীপিত, ভেরি গুড। উদ্দীপিত হওয়ার কারণে কি হবে? উদ্দীপিত হওয়ার কারণে কি হবে? এই ভেগাস স্নায়ু এবং গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু, এই দুইটা কি করবে? এখান থেকে উদ্দীপনা নিয়ে এবং এখান থেকে উদ্দীপনা নিয়ে কই যাবে? মস্তিষ্কে। তাহলে ভাই লিখে দিলাম, দেখো তাহলে ভেগাস স্নায়ু, ভেগাস স্নায়ু এবং গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা চলে যাবে কোথায়? মস্তিষ্কের মেডুলাতে। মস্তিষ্কের কোথায় যাবে? মস্তিষ্কের মেডুলাতে। কোথায় যাবে? মস্তিষ্কের মেডুলাতে, ঠিক আছে? তো মেডুলার মধ্যে একটা কেন্দ্র আছে যেটা আমাদের হার্টকে কন্ট্রোল করতে পারে। এই চাপের সাথে চাপকে কন্ট্রোল করে একটা কেন্দ্র আছে, নাম হলো মেডুলার মধ্যে একটা কেন্দ্র নাম হলো ভ্যাসোমোটর কেন্দ্র। মেডুলার একটা কেন্দ্র আছে নাম হলো ভ্যাসোমোটর কেন্দ্র। এই কেন্দ্রে যখন উদ্দীপনাটা গেছে ভাইয়া, এই ভ্যাসোমোটর কেন্দ্রে যখন উদ্দীপনাটা গেছে, এই ভ্যাসোমোটর কেন্দ্রটা দমিত হয়ে গেছে। সে এতক্ষণ ধরে রক্তচাপ বাড়ানোর জন্য যে কাজটা করতো, রক্তকে পাম্প করার জন্য, রক্তচাপ বাড়ার জন্য যে কাজটা করতো, সে আস্তে আস্তে কাজটা কমাই দিবে। কারণ তার অবস্থা দেখতে কী রে ভাই, প্রেশার তো বেড়ে গেছে। সিগন্যাল চলে আসছে ভ্যাগাস স্নায়ু এবং গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে, তার কাছে সিগন্যাল চলে গেছে যে না, আমার আমার অতিরিক্ত
পরিমাণে হৃৎপিণ্ডের চাপাচাপি করা যাবে না, কারণ অতিরিক্ত পরিমাণ সংকোচন করা, মোটর অ্যাক্টিভিটি করা যাবে না, কারণ মোটর অ্যাক্টিভিটি মানে হৃৎপিণ্ডের সংকোচন। দেখো ভাই, হৃৎপিণ্ডে যদি সংকোচন করো চাপ বাড়বে না? বাড়বে। ধরো আগে যে রেটে সংকোচন হইতো, তুমি মনে করো সংকোচন বাড়াই দিলা, অনেক জোরে তো সংকোচন করতেছো, অনেক বেশি বেশি রক্ত বের হবে, অনেক বেশি চাপ হবে, সো এই কেন্দ্রটা তখন অফ হয়ে যায়, দমিত হয়। তাহলে ভ্যাসোমোটর কেন্দ্রটা দমিত হয়। আচ্ছা নেক্সট, এখন নেক্সট কথা হচ্ছে ভাইয়া ভ্যাসোমোটর কেন্দ্র এটা আসলে কাজ কি? এটা হার্টে সিগন্যাল পাঠাবে, হার্টে কন্ট্রোল করে, বুঝলাম। হার্ট আসলে কীভাবে কন্ট্রোল করবে, কীভাবে এটা যে হার্টকে কন্ট্রোল করবে, কীভাবে কন্ট্রোল করবে আগে তাহলে বুঝতে হবে হার্টের মধ্যে কোন দুইটা স্নায়ু কাজ করে, তাহলে না বুঝবা। হার্টের মধ্যে মধ্যে কোন দুইটা স্নায়ু কাজ করে এটাকে বুঝতে হবে, তাহলে বুঝবে। খেয়াল করো ভাইয়া, হার্টের মধ্যে দুই ধরনের সাপ্লাই আছে, দুই ধরনের নিউরন বা দুই ধরনের নার্ভাস সিস্টেমের সাপ্লাই আছে, দুই ধরনের নার্ভাস সিস্টেম, দুই ধরনের স্নায়ুতন্ত্র সাপ্লাই আছে, দুই ধরনের স্নায়ুতন্ত্র দিয়ে হার্টটা বা আমাদের হৃৎপিণ্ডটা নিয়ন্ত্রিত হয়। একটা হলো সিম্প্যাথেটিক, দুই ধরনের স্নায়ুতন্ত্র দিয়ে আমাদের হৃৎপিণ্ড নিয়ন্ত্রিত হয়, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে ভাইজান প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক এটা হচ্ছে নর্মাল নিয়ন্ত্রণ প্রক্রিয়া, বুঝছো ভাইয়া? সিম্প্যাথেটিক কাজ কি জানো? বন্ধু, সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের বা হার্টের সংকোচন বাড়ায়, হার্টের সংকোচন বাড়ায়। সিম্প্যাথেটিকের কাজ হচ্ছে সে হার্টের সংকোচন বাড়ায়। সিম্প্যাথেটিকের কাজ কি বললাম? হার্টের সংকোচন বাড়ায়। আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে ও হার্টের সংকোচন কমায়, হার্টের সংকোচন কমায়। তাহলে এখন তুমি আমাকে বলো ভাইজান, তুমি আমাকে বলো, এখানে যেহেতু রক্তের চাপ বেড়ে গেছে, তাহলে এখন আলটিমেটলি রক্তের চাপ যেহেতু বেড়ে গেছে, তাহলে এখন হার্টের সংকোচন কি আমাদের বাড়ানো প্রয়োজন নাকি হার্টের সংকোচন কমানো প্রয়োজন? তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো। যেহেতু রক্তের চাপ এখানে বেড়ে গেছে, খেয়াল করে দেখো ভাইয়া, যেহেতু রক্তের চাপ বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের হার্টের সংকোচন বাড়ানো দরকার নাকি হার্টের সংকোচন কমানো দরকার? অবশ্যই হার্টের সংকোচন কমানো দরকার, কমলেই তো চাপ কমে যাবে, সংকোচন বাড়লে তো চাপ আরো বাড়বে। হার্টের সংকোচন অবশ্যই কমাইতে হবে, তার মানে প্যারাসিম্প্যাথেটিক কাজ করবে বেশি, সিম্প্যাথেটিক কাজ করবে কম। এইটাই হচ্ছে আমাদের হিসেব। রক্তচাপ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে, ভাই আমি এখানে ডাক দিলে আমার কাছে লেগে যাবে, রক্তচাপ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে সিম্প্যাথেটিক যেটা রক্তের চাপের মান কমায়, এইটা এই যে রক্তচাপ যেটা কমায়, সিম্প্যাথেটিক যেটা তোমার হার্টের সংকোচন কমায়, এইটা উদ্দীপিত হবে, এটা বেশি বেশি কাজ করবে। কিন্তু সিম্প্যাথেটিক যেটা প্যারাসিম্প্যাথেটিক বেশি বেশি কাজ করবে, কিন্তু সিম্প্যাথেটিক যেহেতু উল্টা কাজ করে, এটাকে তখন দমিত রাখবে, এটা তখন অত বেশি কাজ করবে না, এটা ডাউন, এটার কাজ কম, কারণ রক্তচাপ অলরেডি বেড়ে গেছে, হার্টের সংকোচন আর করা যাবে না, এই জন্য ক্রস করে দিয়ে দিলাম। আর এখানে কি লিখলাম? হার্টের এটা প্যারাসিম্প্যাথেটিক কাজ বেশি করবে, তখন হার্টের সংকোচন কমে যাবে, যে কারণে আলটিমেটলি দেখা যাবে রক্তের চাপ কমে গেছে, একদম ক্লিয়ার কাট বোঝানোর জন্য আমি ছবিতে এভাবে আঁকছি আর কি, ক্রস দিয়ে আর রাইট দিয়ে বুঝেছি। তুমি কি বুঝছো কিনা ভাইরে জানাও। আমি একটু আবার তোমাকে বলে দিই, খেয়াল করে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান তো আমরা পারবো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের অবস্থান আমরা পারবো, একটা হচ্ছে অতে অ্যাওর্টিক আর্চ, কতে ক্যারোটিড সাইনাস। ভেরি গুড। নেক্সট, রক্তের চাপ যদি বেড়ে যায়, রক্তের চাপ বেড়ে গেলে আমরা কি করতে হয়? ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়, ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়। ভেরি গুড, উদ্দীপ্ত হবে এবং দুইটা স্নায়ু, একটা ভ্যাগাস আর একটা গ্লসোফেরিঞ্জিয়াল পড়েছি, এই দুইটা স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা কই যায়? মাথায় মানে মেডুলাতে। তো মেডুলাতে এই কাজটাকে কন্ট্রোল করে একটা সেন্টার আছে, একটা স্ক্যান্ড্রো আছে, একটা সিস্টেম আছে যেটাই জিনিসটাকে কন্ট্রোল করে, তার নাম হলো ভ্যাসোমোটর কেন্দ্র। এই ভ্যাসোমোটর কেন্দ্র যখন উদ্দীপিত হয়, ও হার্টকে কিভাবে কন্ট্রোল করে, হার্টের কন্ট্রোল সিস্টেমটাও তোমাকে পড়াইছি। হার্টের কন্ট্রোল সিস্টেম দুইভাবে হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ুর মাধ্যমে আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি করে? চাপ মানে খালি হার্টের সংকোচন বাড়ায়, আর প্যারাসিম্প্যাথেটিক হার্টের সংকোচন কমায়। এখন আমার এখানে রক্তের চাপ বেড়ে গেছিল, তাই না? রক্তচাপ বেড়ে যাওয়া মানে হইলো আমার এখন অবশ্যই হৃৎপিণ্ডের সংকোচন কমাইতে হবে, কারণ যদি হৃৎপিণ্ডের সংকোচন বাড়াই দিই তাহলে তো রক্তচাপ আরও বেড়ে যাবে, কারণ চাপ দিলে তো রক্ত বেশি বের হয়। সো রক্তচাপ কমাইতে হবে, তাহলে হৃৎপিণ্ডের সংকোচন কমাইতে হবে। হৃৎপিণ্ডের সংকোচন কমানোর কাজ করে এই বাবু, প্যারাসিম্প্যাথেটিক বাবু। তার মানে এইটাকে আমার অ্যাক্টিভ করতে হবে, আর এইটাকে মাইনাস করে দিছি। ভাই তুই আর কাজ করিস না, ভাই তুই অলরেডি বহুত ঝামেলা করছিস, আর কাজ করিস না, ওকে বন্ধ করে দিলাম, রক্তচাপ কমে গেছে।
জাস্ট উল্টা হলে উল্টাভাবে লিখবা, শেষ। সবাই আমাকে বলো উচ্চচাপ ব্যারিয়ার রিসেপ্টর সবাই ক্লিয়ার কিনা? সবাই ভাইয়াকে বলেন উচ্চচাপ ব্যারিয়ার রিসেপ্টর সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, কি ক্লাস কি আটকে গেছে নাকি? ক্লিয়ার ভাইয়া সবাই? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। সো গাইস, এখন আমরা পড়বো হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর। আমরা এখন পড়বো নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই ব্যারিয়ার রিসেপ্টরের আরেকটা নাম আছে। এই ব্যারিয়ার রিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। কথা হচ্ছে কেন আয়তন রিসেপ্টর বলে, এটা আমি মাত্রই তোমাকে এখন পরে দেখাবো, তাহলে তুমি বুঝাই দিচ্ছি, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। আয়তন রিসেপ্টর কেন, খেয়াল করে দেখো। আরে এই ছবিটা বিশ্রী লাগতেছে। আচ্ছা, খেয়াল করে দেখো, ভেরি গুড, ভেরি ইজি। ভাইয়া এইটার অবস্থান কোথায়? এইটার অবস্থানটা একটা টেকনিক দিয়ে মনে রাখবা, তাইলে আর কখনো ভুল হবে না। ডানে সাপ। এটার অবস্থানটা টেকনিক দিয়ে মনে রাখবা, সেটা কি বললাম? ডানে সাপ, ডানে সাপ, এই টেকনিক দিয়ে মনে রাখবা। তাহলে নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টরের অবস্থান কিভাবে মনে রাখবা? ডানে সাপ, ডানে সাপ। ডানে মানে হচ্ছে ভাইয়া ডান এট্রিয়াম, ডানে মানে হচ্ছে ভাইয়া ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। ডানে মানে হচ্ছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। তাহলে ডান এট্রিয়ামে আছে, ডান ভেন্ট্রিকলে আছে। নেক্সট, শতে হলো ভাইয়া সিস্টেমিক শিরা। শতে হচ্ছে সিস্টেমিক শিরা। পতে হচ্ছে আরেকটা ওয়ার্ড, পতে পালমোনারি রক্তবাহিকা। এই হচ্ছে তার অবস্থান মনে রাখার টেকনিক, পালমোনারি রক্তবাহিকা। কারণ এমনি মনে রাখলে তুমি আর ভুলবা না আর কি, সহজ কথা। এটা এমসিকিউতে আসে, একদম ক্লিয়ার কাট কথাবার্তা। যেভাবে আসে যে নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর নিচের কোথায় থাকে না, বা নিচের কোথায় থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন কিভাবে খেয়াল করে দেখো ভাইয়া, ধরো কোনো কারণে তোমার রক্তের আয়তন কমে গেছে। ধরো ভাইয়া কোনো কারণে তোমার রক্তের আয়তন কমে গেছে, ধরো রক্তের পরিমাণ কমে গেছে। ধরো কোনো কারণে রক্তের আয়তন কমে গেছে, কমে গেল, রক্তের আয়তন কমে গেছে, সাপোজ এনি রিজন। এ হতে পারে ব্লিডিং এর মাধ্যমে, হতে পারে বেশি প্রস্রাব করছো, হতে পারে মানে পানি বেড়ে গেছে। রক্তের আয়তন কমে গেলে রক্তের চাপ কমে যাবে না? অবশ্যই ভাইয়া। রক্তের আয়তন কমে যাওয়ার অর্থ হইলো অবশ্যই রক্তচাপও কমে যাবে, কারণ রক্তের পরিমাণ কমে গেছে। পরিমাণের সাথে প্রেশার ইম্পর্টেন্ট, চাপের মান ইম্পর্টেন্ট, তাই না? সো রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যাবে, খুবই সিম্পল। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপ কমে যাবে, খুবই সিম্পল কথাবার্তা। নেক্সট, আচ্ছা, যখন এই রক্তচাপের মান কমে যায় তখন এই যে নিম্নচাপ ব্যারিয়ার রিসেপ্টর, যাকে আমরা বলি আয়তন রিসেপ্টর, কারণ এর আয়তন কমলে এরা সতিষ্ঠ হয়, ওরা উদ্দীপ্ত হয়। তখন এই যেহেতু রক্তের আয়তন কমে গেছে, তখন এই আয়তন রিসেপ্টরগুলা, যেগুলা ওই যে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল বা সিস্টেমিক শিরা, প দিয়ে পালমোনারি রক্তবাহিকা, এগুলাই থাকে, এরা উদ্দীপ্ত হয়। সো রক্তচাপ কমে গেলে এই আয়তন রিসেপ্টরগুলা উদ্দীপ্ত হয়। আয়তন রিসেপ্টরগুলা উদ্দীপ্ত হয়ে তারা সিগন্যাল পাঠায় আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। তারা সিগন্যাল কোথায় পাঠায়? আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের মধ্যে সিগন্যাল পাঠায়। তাহলে আয়তন রিসেপ্টর উদ্দীপ্ত হয়, হয়ে এই আয়তন রিসেপ্টর সিগন্যাল কোথায় পাঠায়?
এই আয়তন রিসেপ্টর সিগন্যাল পাঠায় কোথায় ভাইয়া? হাইপোথ্যালামাসে। কোথায় পাঠায়? হাইপোথ্যালামাস। এখন এই হাইপোথ্যালামাস পরবর্তীতে নিউরো পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে, পরে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করার কারণে এই পিটুইটারি গ্রন্থি থেকে, তোমরা সবাই জানো একটা গুরুত্বপূর্ণ হরমোন আছে, যেই হরমোনের নাম হচ্ছে এডিএইচ। এডিএইচ এর পূর্ণরূপ কি কেউ জানো? এডিএইচ এর পূর্ণরূপ হলো ভাইজান অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন এই এডিএইচ নিঃসরণ করে। নাম কি বললাম? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তাহলে পিটুইটারি গ্রন্থি এডিএইচ নামক হরমোন এটা নিঃসরণ করে। এখন এটা কেন নিঃসরণ করে খেয়াল করে দেখো ভাইয়া। ডাইউরেসিস মানে হলো প্রস্রাব করা, পেশাব করা, মূত্রত্যাগ করা। এন্টি মানে তার উল্টা, তাহলে প্রস্রাব ত্যাগ করতে দেয় না। প্রস্রাবের পরিমাণ কমাই দিছে। প্রস্রাব ত্যাগ করতে দেয় না মানে কি? প্রস্রাব কমাই দিছে মানে কি? এটা মানে হচ্ছে এই এডিএইচের কাজ কি? সে হচ্ছে বৃক্কর পানি পুনঃশোষণ বাড়ায় দেয়। বৃক্কে কি করে? বৃক্কের মধ্যে পানি পুনঃশোষণ বাড়িয়ে দেয়। একদম সিম্পল কথা। তাহলে পিটুইটারি গ্রন্থি এডিএইচ নিঃসরণ করে এবং এডিএইচ কি করে? বৃক্কের মধ্যে পানি পুনঃশোষণ বাড়ায় দেয়। ভাইয়া বৃক্কে তোমরা জানো কিডনি থেকে পানি আমাদের মূত্রের মাধ্যমে বের হয়, তাই না? পানি ছেঁকে দেয়, পানি বের হয়ে যায়। এখন যদি এমন হয় যে বৃক্ক বা কিডনি বেশি বেশি করে পানি পুনঃশোষণ করতেছে, না বের করে আবার রক্তের মধ্যে নিয়ে নিচ্ছে, রক্তের মধ্যে অ্যাড করে দিচ্ছে, প্রস্রাব কমাই দিছে, প্রস্রাবে পানি কমাই দিয়ে পানিটা সব একদম শোষণ করে রক্তে নিয়ে গেছে। তাহলে রক্তে যেহেতু পানিটা অ্যাড হচ্ছে, রক্তের আয়তন কি বেড়ে যাবে? ভেরি গুড। তাহলে যেহেতু বৃক্কে পানির পুনঃশোষণ বাড়াই দিছে, মানে পানিটাকে আবার শোষণ করে রক্তে যাচ্ছে, পানিটা রক্তে অ্যাড হচ্ছে, তাহলে আমি চাইলে বলতে পারি পানি পুনঃশোষণ বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আলটিমেটলি রক্তের আয়তন বেড়ে যাওয়া, তাই না? রক্তের আয়তন বাড়বে, কারণ যেহেতু রক্তের মধ্যে পানি অ্যাড হচ্ছে ভাইয়া, রক্তের আয়তন বাড়বে। রক্তের আয়তন বাড়লে রক্তচাপও বাড়বে। এই হচ্ছে ভাই আসলে এইটার প্রক্রিয়া। এত ইজি ভাই, এত সিম্পল, ইনশাল্লাহ সবাই পারবা। এই জন্য ভাইয়া দেখো এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, এই যে ভাইয়া মাত্র পড়াইলাম, এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর এইটা দেখো, এটা একই সাথে রক্ত সংবহন তন্ত্র, মানে তো অবশ্যই রক্ত সংবহন তন্ত্রের ভূমিকা আছে, রক্তচাপ বাড়ায় কমায়। এর পাশাপাশি রেচন তন্ত্রেও এটা ভূমিকা আছে, তাই না? রেচন তন্ত্রেও এর সম্পর্ক আছে এই নিম্নচাপ রিসেপ্টরের জন্য। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কারণ এর রক্ত সংবহন তন্ত্র এবং রেচন তন্ত্র দুইটা জায়গায় এটার ভূমিকা আছে। ক্লিয়ার? আচ্ছা, এবং যেহেতু ওরা পানির পরিমাণ বাড়ায় কমায়, আয়তন বাড়ায় কমায়, এই জন্য এদেরকে আয়তন রিসেপ্টর বলে। তাহলে আলহামদুলিল্লাহ ব্যারো রিসেপ্টর আমাদের কমপ্লিটলি শেষ। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিক স্টুডেন্টদের জন্য। আমার মনে হয় ইনশাল্লাহ আজকের পর থেকে কারো আর সমস্যা হবে না। সবাই ভাইকে জানাও সবাই এই ব্যারো রিসেপ্টর একদম ক্লিয়ার কিনা। बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ, खामोशियाँ इकरार है, तुम्हें उड़ने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएगी, घर इनको बुलाओ कभी। क्लियर सबाई? Very good. Very good.
আচ্ছা, আরেকটা কাহিনী আছে, যখন রক্তের আয়তন কমে যায় আরেকটা প্রক্রিয়া আছে। রক্তের আয়তন কমে গেলে বৃক্কের যে জাক্সট্রা গ্লোমেরুলার কোষ, তোমরা এটা বৃক্ক অধ্যায় পড়লে আরো ভালো ক্লিয়ার হবে। বৃক্কের যে জাক্সট্রা গ্লোমেরুলার কোষ আছে কিছু, ওগুলা থেকে রেনিন এনজাইমের ক্ষরণ বের হয়। রেনিন এনজাইমের কাজটাই হচ্ছে সে মূলত এইটা প্রেশার বাড়ায় দেয়। রেনিনের কাজ কি? রেনিন কিন্তু ব্লাড প্রেশার বাড়ায় দেয়, রক্তের আয়তন বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায় দেয়। সো জাক্সট্রা গ্লোমেরুলার কোষ থেকে রেনিনটাকে ক্ষরণ নিঃসরণ বাড়ায় দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, ইনশাল্লাহ। সো আমরা এখন চলে যাবো এনজাইনা টপিকে। আমাদের এখনকার টপিক হচ্ছে এনজাইনা। হোয়াট ইজ এনজাইনা? আমি এক এনজাইনা হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ার। হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এমআই। শুনছো? এমআই মানে হচ্ছে হার্ট অ্যাটাক, একই কথা। আচ্ছা, আরেকটা হচ্ছে হার্ট ফেলিয়ার, এইচএফ। একটা হচ্ছে হার্ট ফেলিয়ার বা এইচএফ। এইচএফ মানে হচ্ছে হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার, হার্ট ফেলিয়ার। আসো, কোনটা মানে কি একটা সিম্পল হইতে বুঝে আগে, এরপর আমি ভিতরে আসতেছি। ধরো আমাদের হার্টের, এটা ধরো আমাদের হার্ট, এই হার্টের কোনো একটা রক্তনালী, এটা কিন্তু জুম করে রাখতেছি, এটা একটা রক্তনালী, খেয়াল করো ভাইয়া। হ্যাঁ, ধরো এই রক্তনালীতে আস্তে আস্তে চর্বি জমা শুরু করছে। এই চর্বিগুলোকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক। প্ল্যাক বলে, প্ল্যাক। চর্বি, ক্যালসিয়াম, এরকম অনেক কিছু জমা হয়, ঠিক আছে? জমা হয়ে ধমনীর প্রাচীরটাকে একদম সংকীর্ণ করে দেয়। ধমনীর গায়ে এগুলো জমা হয়ে ধমনীর প্রাচীরটাকে সংকীর্ণ করে দিল। দেখো, এই যে ধমনীর প্রাচীরটাকে সংকীর্ণ করে দিল। সংকীর্ণ বলতে কি বুঝাইছে এখানে ভাইয়া? খেয়াল করো, আগে এখানে পুরোটা দিয়ে রক্ত আসা যাওয়া করতো, কিন্তু এখন কিন্তু পুরোটা দিয়ে রক্ত যেতে পারে না, রক্ত কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কিছু রক্ত যায়, কিছু রক্ত যায় না। তার মানে পর্যাপ্ত রক্ত কিন্তু যাইতে পারছে না। পারছে? পারছে না। তাহলে কিছু রক্ত যায়, কিছু রক্ত বাধা পায়। এই যে পর্যাপ্ত রক্ত যে যেতে পারে না, পর্যাপ্ত পুষ্টি যেতে পারে না, কিছু যেতে পারে, এই অবস্থায় বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়। 5 থেকে 30 মিনিটের ব্যথা, 5 থেকে 30 মিনিট ধরে একদম ক্রাশিং পেইন, মনে হয় যেন একদম বুকে চেপ ধরে আছে। ক্রাশিং পেইন, একদম বুকের মাঝ বরাবর, বাম ডান না, মাঝ বরাবর মনে হয় যেন বুকে একদম চাপ দিয়ে ধরে আছে। ক্রাশিং, একদম ক্রাশিং পেইন বলে আর কি, একদম স্টারনাম বরাবর, একদম স্টারনামের পিছনে, স্টারনামের একদম পিছনে, ঠিক আছে? একদম ভিতর দিকে ব্যথা মনে হয়। অনেক সময় মানুষ বুঝতে পারে না ব্যথাটা কোত্থেকে আসতেছে, কিন্তু ভিতরের দিকে বোঝা যাচ্ছে। এবং ব্যথাটা আস্তে আস্তে গলায়, ঘাড়ে, কাঁধে, পিঠে, এই উপরের দিকে, মানে উপরের দিকে, শরীরের উপরের অংশে, হাতের এই অংশটাতে, এই উপরের অংশটাতে ব্যথাটা ছড়ায় পড়ে। আস্তে আস্তে গলা, কাঁধ, পিঠ, এই উপরের অংশটা, একদম উপরের অংশে ব্যথাটা ছড়ায় পড়ে। এমনকি হাতে কিছু, হাতেও ছড়াতে পারে, দাঁতে ছড়াতে পারে। এই জায়গাগুলো ব্যথা ছড়ায় যায় প্রচণ্ড পরিমাণে, এবং ব্যথাটা প্রায় 5 থেকে 30 মিনিট ধরে স্থায়ী হয়। এই অবস্থাটাকে বলা হয় এনজাইনা বা বুকে ব্যথা। এনজাইনা বা বুকে ব্যথা, বুকের এই স্পেশাল ব্যথাটাকে বলে এনজাইনা। তাহলে এনজাইনা, বা এটা আরেকটা নাম আছে এনজাইনা পেক্টোরিস। কারণ কি? কারণ দেখো, আগে যেভাবে রক্ত যাইতো, এখন সেই পরিমাণ রক্ত যেতে পারবে না। সেই পরিমাণ রক্ত যদি না যায়, তাহলে যেই পরিমাণ অক্সিজেন বা যে পরিমাণ পুষ্টি আমার এখানকার হৃৎপেশির পাওয়ার কথা ছিল, তারা সেটা পাবে না। এবং পর্যাপ্ত অক্সিজেন যদি না পায়, সে তার পরবর্তী ফাংশনগুলো কোনোটাই রান করতে পারবে না। হ্যাঁ, কারণ তোমরা জানো অক্সিজেন ছাড়া কিন্তু শ্বসনে কোনো বিক্রিয়া হয় না, শক্তি প্রকাশ হয় না, কিছুই হয় না। তো সে যখন পর্যাপ্ত অক্সিজেন পাবে না, আলটিমেটলি তখন তার কাজ হবে না, তখন কোষগুলো মারা যাওয়া শুরু করবে, এবং তখনই হৃৎপিণ্ডে প্রচণ্ড ব্যথা হবে। এটা হলো অ্যানজাইনা। ভেরি গুড। তো এটা অ্যানজাইনা হইলো, কারো বুকে ব্যথা হইলো। এখন কখন এটাকে তুমি হার্ট অ্যাটাক বলবা? কখন তুমি এটাকে হার্ট অ্যাটাক বলবা, কখন হার্ট ফেলিয়ার বলবা? আসি আবার, খেয়াল করো ভাইয়া। এটা হচ্ছে 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 খুবই খারাপ অবস্থা, তার বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা, কষ্টে আছে অনেক। এখন চর্বি জমতে জমতে বা অ্যাথেরোমেটাস প্ল্যাক জমতে 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 পুরোটা ব্লক করে দিছে, একদম পুরোটা, একদম পুরোটা ব্লক করে দিছে। আয় হায়, রক্ত তো এবার আর যেতেই পারতেছে না। হার্টের এখানে রক্ত আর যেতেই পারতেছে না, এখানে রক্ত যেতেই পারতেছে না, অক্সিজেন যেতে পারছে না, পুষ্টি যেতে পারছে না। এই যে অক্সিজেন এবং পুষ্টির অভাবে তখন এখানকার টিস্যুগুলার মৃত্যু হবে, এখানকার টিস্যুর মৃত্যু হবে, টিস্যুর মৃত্যু হবে, টিস্যু মারা যাবে। এই ঘটনাটাকে বলা হয় হার্ট অ্যাটাক অর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হোয়াট ইজ ইনফার্কশন? হোয়াট ইজ ইনফার্কশন? ইনফার্কশন মিনস, খেয়াল করো, ইনফার্কশন, মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপেশি, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপেশি, তোমাদের পড়েছিলাম। এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াম শব্দের অর্থ হচ্ছে হৃৎপেশি, ভাই পড়েছিলাম।
মায়োকার্ডিয়াম অর্থ কি? হৃদপেশি। মায়োকার্ডিয়াম মানে হৃদপেশি, পড়াইছি। ইনফার্কশন শব্দের অর্থ কি? এটা পড়ায় নাই, এখন পড়াচ্ছি। ইনফার্কশন শব্দের মানে হলো অক্সিজেনের অভাবে বা পুষ্টির অভাবে, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে টিস্যুর মৃত্যু, এটাকে বলা হয় ইনফার্কশন। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে টিস্যুর মৃত্যু, এটাকে বলা হয় ইনফার্কশন। এই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ক্লিয়ার সবাই? তাহলে ভাই ধরো হার্টের এখানে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, এই জায়গাটা ব্লক হয়ে গেছে, এখানে একটা হার্ট অ্যাটাক হয়েছে। এরকম করে কারো যদি অনেকগুলা ব্লক হয়, ধরো কোনো একটা ব্যক্তির হার্টের এদিকে ব্লক হয়েছে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম অনেকগুলো রক্তনালী আছে তো চিকন চিকন, ধরো হার্টের অনেকগুলো ব্লক হয়েছে। এই যে এই জায়গাটা যে অনেকগুলো ব্লক হয়েছে, তার মানে হার্টের এই জায়গাটা একদম পুরোপুরি অকেজ হয়ে গেছে, তাই না? হার্টের এই জায়গাটা একদম পুরোপুরি অকেজ হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু আর কাজ করবে না, তাই না? তাইলে দেখো ভাইয়া, আমাদের হার্ট আগে একবার চাপ দিলে যে পরিমাণ রক্ত বের হইতো, এখন কি ওই পরিমাণ রক্ত বের হবে? পারবে না, কারণ এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। আগে ধরো চাপ দিছে 5 লিটার রক্ত বেরিয়েছে সাপোজ, এখন চাপ দিলে বের হবে 2 লিটার, কারণ অনেকটুকু জায়গা নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা কাজ করে না। তাহলে আগে চাপ দিলে বের হইতো মনে করো 5 লিটার, এখন বের হয় 2 লিটার। তাহলে বুঝতে পারছো এখন হৃৎপিণ্ড অবস্থা খারাপ, ফেল হয়ে গেছে। তাহলে হৃৎপিণ্ড আমাদের দেহের পর্যাপ্ত রক্তের যোগান দিতে ব্যর্থ হবে, পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারবে না, ওই অবস্থাটাকে বলে হার্ট ফেলিওর। তাহলে হৃৎপিণ্ড কি করবে না? পর্যাপ্ত রক্তের যোগান দিতে ব্যর্থ, আমাদের দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে ব্যর্থ হয়েছে, পর্যাপ্ত রক্তের যোগান দিতে ব্যর্থ হয়েছে, এই অবস্থাটাকে আমরা বলি হার্ট ফেইলিওর। একদম ক্লিয়ার কাট, সবাই বুঝছো কিনা ভাইকে জানাও। আচ্ছা, তো বুকে ব্যথা যেটাই হোক না কেন, হার্ট এটা অ্যানজাইনা হোক বা হার্ট অ্যাটাক হোক কিংবা হার্ট ফেলিয়ার হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটাতেই বুকে ব্যথা হবে। অ্যানজাইনাতে বুকে ব্যথা হয় বলছি, 5 থেকে 30 মিনিট ধরে ব্যথা হয়, একদম ক্রাশিং পেইন, এটা আস্তে আস্তে উপরের দিকে ছড়ায়। মনে রাখবা ভাইয়া, হার্টের সাথে লাংসের সম্পর্ক আছে। হার্টের কোনো সমস্যায় মোটামুটি কম বেশ ঘন ঘন সবাই নিঃশ্বাস প্রশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তুমি ভাববা ভাইয়া তো অ্যাজমা উঠছে না, ওর হার্টের সমস্যাও থাকতে পারে। সো ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকে, এটা একটা কমন। এটা অ্যানজাইনার জন্য হইতে পারে, হার্ট অ্যাটাকের জন্য হইতে পারে। হার্ট অ্যাটাকে এক্সট্রা করে তুমি কি মনে রাখবা? খেয়াল করো, হার্ট অ্যাটাকে তুমি এক্সট্রা করে কি মনে রাখবা? এক্সট্রা করে মনে রাখবা ভাইয়া, হার্ট অ্যাটাকের সময় বমি বমি ভাব হইতে পারে, বমি ভাব, এটা অন্য জায়গায় হয় না। হার্ট অ্যাটাকের সময় বমি বমি ভাব হইতে পারে, বমি ভাব। বমি বমি ভাবকে ইংলিশে বলে নজিয়া, নজিয়া, আই ফিল নজিয়া, আমার বমি বমি ভাব হচ্ছে, নজিয়া। ঠিক আছে? এবং আলটিমেটলি ব্যথার কারণে, যে কোনো ব্যথার কারণে তোমার ঘুমে ব্যাঘাত হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তোমার যদি কারো আল্লাহ না করুক হার্ট অ্যাটাক হয়, তার তো অবশ্যই ঘুমে ব্যাঘাত হবে, এটা কোনো আর কিছু বলার নাই। ঠিক আছে? অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, টেনশন, তার পরীক্ষা নিরীক্ষা করায় ঠিকঠাক করতে হবে। এবং আমাদের লক্ষণ তো খুবই সহজ গেল, লক্ষণগুলো কিছু আসতে পারবা, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, বুকে ব্যথা, ঊর্ধ্বাঙ্গের অস্বস্তি, আমাদের ব্যথাটা ছড়ায় পড়তে পারে। ঠিক আছে? আমাদের হাতে, এরপরে তোমার পিঠে, গলায়, উপরে ঊর্ধ্বাঙ্গে ছড়ায় পড়তে পারে। এরপরে হচ্ছে বুকে ব্যথা, তো বললাম ঘুমে ব্যাঘাত, বমি বমি ভাব, এখানে তো বললাম 5 থেকে 30 মিনিট, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোটামুটি 2টা গেল। এখন প্রতিকার কি, মানে প্রতিরোধ কি? প্রতিকার না, প্রতিকার তো ডাক্তার দিবে। প্রতিরোধ হইল ভাইয়া, হার্টের সমস্যার সমাধান হচ্ছে সহজ কথা, হার্টের যত্ন নেওয়া। হার্টের যত্ন কীভাবে নিতে হবে? ওই যে খুবই বাংলা কিছু লাইন, টাটকা ফল খাওয়া, টাটকা সবজি খাওয়া, সবুজ শাকসবজি খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, তারপরে হচ্ছে তোমার ফেটি ফুড বা চর্বিজাতীয় খাবার পরিহার করে চলা, ফাস্ট ফুড জাতীয় খাবার কম খাওয়া, নিয়মিত খাদ্যাভ্যাস একদম রেগুলারলি করা, এবং প্রতিনিয়ত হচ্ছে আমাদের বডি মাস ইন্ডেক্স, বিএমআই যেটাকে বলে, এটাকে একদম মেনটেন করা। বডি মাস ইন্ডেক্স, এটা তোমাদেরকে পরিপাকধান ছিল পড়াবো, এটা নির্দেশ করে, এটা দিয়ে আমরা বুঝতে পারি একটা মানুষ কি ভালো অবস্থায় আছে তার শরীর, না খারাপ অবস্থায় আছে। ওই লেভেলটা, নর্মাল লেভেল হচ্ছে 18.5 থেকে 24.9, এই লেভেলটাকে কন্ট্রোল করতে হয়, এই লেভেলটাকে মেনটেন করতে হয়, বুঝতে পারছো? তো এইসব চিকিৎসকের প্রেসক্রিপশনে যে ওষুধ খাবা, এইসব বুংবাং কথাবার্তা, যে বছরের অন্তপক্ষে একবার শরীর চেক আপ করা, অলরেডি আমি 500টা পয়েন্ট অলরেডি বলে ফেলছি,
আর বেশি বলছি হয়তো বা, সো বেশি কিছু লেখার দরকার নাই, এটা আসলে তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা, তাহলে আমাদের অ্যানজাইনা গেল, মায়োকার্ডিয়াল ইনফার্কশন গেল, হার্ট ফেলিয়ার চলে আসি। হার্ট ফেলিয়ারের লক্ষণগুলো একটু আলাদা, তোমরা একদম গাজী মোসারের বই থেকে একদম দেখবা। হার্ট ফেলিয়ার লক্ষণগুলো একটু আলাদা। কীরকম? হার্ট ফেলিয়ার যখন হবে তখন মনে করো হার্ট ফেলিয়ারটা তোমার এটা একটা লং টাইম প্রসেস। এগুলো যেরকম মানে হঠাৎ করে হয়ে যায়, এটা হঠাৎ করে হয় না, অনেকদিন ধরে হয়। এই জন্য দেখা যাবে প্রায় সময় ঘুমের মধ্যে, মানে প্রায় সময় ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে এরকম মনে হতে পারে। মানে এটা কিন্তু লং টাইম, কারণ হার্ট ফেলিয়ার তো একবারে হয় না, আস্তে 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 অনেক কিছু অনেকটুকু জোরে সমস্যা হয়, তারপরে হার্ট ফেলিয়ার হয়। সো এগুলো যেরকম দম নগদে তুমিও লক্ষণ দেখতে পাবো, ব্যথা হইতেছে, তোমার দম নগদ উপরে খারাপ লাগতেছে, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, এগুলো এমন একটা লং টাইম। তো দেখা যাবে অনেক দিন ধরে মাথা নিচে 2টা বালিশ দিয়ে ঘুমানো লাগতেছে, নাহলে শ্বাসকষ্ট হয়। এরপরে তোমার দেখবা যে কাশি হচ্ছে, প্রতিনিয়ত কাশি হচ্ছে, এবং সেখানে মিউকাস সহ সাদা কফ বা পিঙ্ক কালারের কফ, বা অনেক সময় রক্ত বের হতে পারে কাশির সাথে, লং টাইম ইফেক্টের। হ্যাঁ, শরীরে দেখা যাবে যে হার্ট ফেলিয়ার যখন হয় তখন হার্ট ফেলিয়ারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ হলো তখন তো আমাদের লাংসের মধ্যে পানি জমতে পারে, এই শ্বসনতন্ত্রে মানে ফুসফুসের মধ্যে পানি জমে, তখন তো বুঝছেই নিউমোনিয়া জাতীয় অনেক সমস্যা তৈরি হতে পারে, ঠান্ডার সমস্যাগুলো দেখা দিবে। এরপরে শরীরে শুধু লাংস না, আরও বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে পানি জমে, পায়ে জমে, প্যাডে জমে, অনেক জায়গায়। তো সবসময় মানে আগে পায়ে জমে আর কি, এরপরে পেটের দিকে জমে, পানি জমে থাকে। হ্যাঁ, পা বা গোড়ালি, পা ফুলে যায়, বা আমাদের এই উদর পেটও ফুলে যেতে পারে, মাত্র বললাম তোমাকে আমি। পাকস্থলী, এবং যেহেতু এখন সব জায়গায় পানিটা নিয়ে ভরে গেছে এবং যেহেতু হার্ট ফেলিয়ার হয়েছে, লাংসে পানি আছে, সব কিছু মিলিয়ে আমাদের পাকস্থলীটা একটু চাপ টাপ খেয়ে থাকে, তো মনে হয় যেন পাকস্থলী ভরে ভরে আছে, খাওয়ার ইচ্ছা থাকে না, পাকস্থলী সবসময় একটু ভরা ভরা মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এবং যেহেতু আমাদের হার্ট ফেল করছে, তো হার্টের আল্লাহ মাফ করুক, তো হার্টের বাকি অংশটা কি করে, মানে অনেক বেশি কাজ করতে চায়, তার তো এতটুকু কাজ করার অধিকার নাই। ধরো এভাবে পাম্প করার কথা, কিন্তু যেহেতু সে পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারছে না, এটা সে বেশি বেশি জোরে পাম্প করে। বেশি জোরে পাম্প করার কারণে হৃদস্পন্দন বেড়ে যায়, মানুষ সারাদিন ধুপ ধুপ বেশি বেশি ধুপ 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 করে, সারাদিন হৃদস্পন্দন বেশি হয়। এই হচ্ছে হার্ট ফেলিয়ার। ক্লিয়ার? তাহলে আমি একটু আবার বলে সামারাইজ করে দিই। অ্যানজাইনা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যাকশন, 5 থেকে 30 মিনিট ব্যথা হয়, এবং একদম বুকের মাঝখানে ব্যথা হয়, উপরে অস্বস্তি লাগে, প্লাস এই ব্যথাটা ছড়ায় পড়তে পারে আমাদের গলা, কাঁধ, পিঠের উপরে, হাতে, দাঁতে ছড়ায় পড়তে পারে, এবং তোমার নিঃশ্বাস প্রশ্বাস সমস্যা হতে পারে। মায়োকার্ডিয়াল ইনফার্কশনও কাইন্ড অফ সেম টাইপেরই, ওটা বুকে ব্যথা হয়, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি হয়, জাস্ট এটা একটু বাড়তি পয়েন্ট, একটু বমি বমি ভাব আসে, এবং তোমার একইভাবে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, মোটামুটি সেম, দ্রুত অ্যাকশন। হার্ট ফেল একটু লম্বা টাইম ধরে এবং অনেক দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে শ্বাসকষ্টে ভুগে, রাতে ঘুমাইতে গেলে 2টা বালিশ দেয়, নাহলে হচ্ছে উঁচু উঁচু হয়ে থাকলে ঘুমাইতে ভালো লাগে, শ্বাসকষ্ট কম হয়, কাশি বের হয়, বুক কাশির সাথে কফ কফ, রক্ত বের হতে পারে, লাংসে পানি জমতে পারে, লাংস ছাড়াও মানে ফুসফুস ছাড়াও আরও অনেক জায়গায় পানি জমতে পারে, পায়ে জমতে পারে, গোড়ালিতে জমতে পারে, পেটে জমতে পারে, পানি জমতে পারে, বুঝতে পারছো? এরপর হচ্ছে সে ঘন ঘন যেহেতু হার্টটা বেশি বেশি পাম্প করার চেষ্টা করে, হৃদস্পন্দন অনেক বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ অনেকগুলো পড়ে ফেলছি, পাকস্থলী মনে হয় ভরে ভরে আছে, এরকম কিছু বিষয় আছে। তো এটার জন্য সেমভাবে জীবনযাপন চেঞ্জ করতে হবে, নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে, কারণ যেহেতু হার্ট অলরেডি সমস্যা হয়ে গেছে, সো নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে। আর যদি তার আরও অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকে, এটা অবশ্যই সলভ করে নেবে, এবং অবশ্যই খাদ্যাভ্যাস ইম্পর্টেন্ট, আবার খারাপ কিছু থেকে দূরে থাকা, সেমভাবে সেম টু সেম প্রসেস, তাহলে ইনশাল্লাহ তোমরা হার্ট ফেলিয়ারও পারবা। আচ্ছা, নেক্সট চলে আসি ভাইয়া পেসমেকার। খেয়াল করে দেখো, হোয়াট ইজ পেসমেকার? পেসমেকার, আমাদের পেসমেকার, তোমরা জানো হৃৎপিণ্ড কিন্তু একদম সুন্দর করে একটা রিদম মেনটেন করে, একদম সুন্দর ছন্দ মেনটেন করে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়, একদম সুন্দর সংকোচন প্রসারণ একটা ছন্দ মেনটেন করে, বেশি কম, কম বেশি একটা ছন্দ মেনটেন করে। হৃৎপিণ্ড কি বললাম? একটা সুন্দর সংকোচন প্রসারণের ছন্দ মেনটেন করে, একটা সুন্দর সংকোচন প্রসারণের একটা সুন্দর ছন্দ মেনটেন করে, একটা সুন্দর ওয়েতে, যেমন তোমাদেরকে পড়াইছিলাম প্রতি মিনিটে 70 থেকে 80 বার ফিক্সড একটা সুন্দর ওয়েতে সেটা মেনটেন করে, প্রতি মিনিটে 70 থেকে 80 বার। এখন যদি কোনো কারণে এমন হয় যে কোনো কারণে যদি এমন হয় ছন্দটা আর কন্ট্রোলে নাই, এই ছন্দটা যদি আর কন্ট্রোলে না থাকে, যদি হৃদস্পন্দন যদি এমন হয় যে হৃদস্পন্দন অনিয়ত হয়ে যায়, যদি কোনো কারণে এমন হয় যে হৃদস্পন্দন অনিয়ত হয়, মানে ছন্দটা কন্ট্রোলে নাই, রিদম আর নাই, রিদম মানে হচ্ছে ছন্দ, এই রিদমটা নাই, তখন আমরা তাকে বলি অ্যারিদমিয়া, তখন সে অবস্থাটাকে আমরা বলি অ্যারিদমিয়া, তখন সে অবস্থাটাকে আমরা বলি অ্যারিদমিয়া। অর্থাৎ রিদম বা ছন্দ
এ মানে হচ্ছে নাই, না, রিদম বা ছন্দ ঠিকঠাক নাই, এই অবস্থাটাকে আমরা বলি অ্যারিথমিয়া। তো এখন ছন্দটা বা এই যে হৃৎপিণ্ডের যে গতি, এটাকে মেনটেন করার দায়িত্ব হলো পেসমেকারের। তোমাদেরকে ভাই সবাই আমরা পড়াইছি, হার্ট ভাইয়া পড়াইছি তোমাকে, এই হার্টের এই যে হার্টের ঊর্ধ্বমহলের এই মাথায় এখানে থাকে সাইনোএট্রিয়াল নোড, মনে আছে বলছিলাম? এটাই হচ্ছে তোমার শরীরের প্রাকৃতিক পেসমেকার, এটাই হচ্ছে তোমার শরীরের প্রাকৃতিক পেসমেকার। মজার বিষয় হচ্ছে ভাইয়া, যদি 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 এই পেসমেকারটা ঠিকমতো কাজ না করে, তাইলেও মোটামুটি আল্লাহ অপশন রেডি করে দিয়েছেন। এটার নাম হলো তোমরা সবাই জানো এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার, এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। যদি কখনো সাইনোএট্রিয়াল নোড ঠিকঠাক মতো কাজ না করে, এটা ঠিকঠাক মতো কাজ না করে, তখন এটা দিয়ে মোটামুটি কাজ চালায় ফেলা যায়। কিন্তু যদি এইটাও কাজ না করে, তখন আর হৃৎপিণ্ডের এই ছন্দটা, এই গতিটা কন্ট্রোল করার মতো ওয়ে থাকে না। তখন এটাকে কন্ট্রোল করবে কে? তখন বাহির থেকে এক্সট্রা করে একটা পেসমেকার লাগানো হয়, এটাকে বলে কৃত্রিম পেসমেকার। এইটা নিয়ে আমরা একটু পড়বো। এখানে মূলত আসলে এমসিকিউতে আসে, আর কিছুই না, কৃত্রিম পেসমেকার। ভাইয়া এই কৃত্রিম পেসমেকারটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এই কৃত্রিম পেসমেকারে কিছু টাইপ আছে, কিছু ধরন আছে, এবং এর মধ্যে যেহেতু এটা বাহির থেকে যুক্ত করা হয়, বাহির থেকে লাগাই দেওয়া হয়, এই জন্য এটার ভিতরে অবশ্যই চলাচল করে। মানে আমাদের তো যে কোনো একটা ঘড়ি চালার জন্য ব্যাটারি লাগে, একটা কারেন্টের যে কোনো সিস্টেম, আমরা জেনারেটর চালাই ব্যাটারি ইউজ করি, ব্যাটারি লাগি, সো ব্যাটারি লাগবে, এটার জন্য একটা ব্যাটারি লাগবে, খুবই সিম্পল। তাহলে কৃত্রিম পেসমেকারের জন্য যে ব্যাটারি, তার নাম হচ্ছে লিথিয়াম ব্যাটারি। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দিতে যাবা বা এইচএসসি দিবা, তোমার জন্য মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কৃত্রিম পেসমেকারে কোন ধরনের ব্যাটারি লাগানো থাকে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কৃত্রিম পেসমেকারে কোন ধরনের ব্যাটারি লাগানো থাকে। কৃত্রিম পেসমেকারে কোন ধরনের ব্যাটারি লাগানো থাকে? উত্তর হচ্ছে লিথিয়াম ব্যাটারি। উত্তর কি বললাম ভাইয়া? উত্তর হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এখন কথা হচ্ছে, এই লিথিয়াম ব্যাটারির মেয়াদ কত? এটা মেয়াদ আছে, তো সব কিছুর তো একটা মেয়াদ আছে, এটারও তো একটা মেয়াদ আছে। এই লিথিয়াম ব্যাটারির মেয়াদ হচ্ছে ভাইয়া 7 থেকে 10 বছর। লিথিয়াম ব্যাটারির মেয়াদ 7 থেকে 10 বছর, এরপর চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। লিথিয়াম ব্যাটারির মেয়াদ 7 থেকে 10 বছর। এই লিথিয়াম ব্যাটারির মধ্যে অনেকগুলো সেন্সরযুক্ত তার থাকে, তার দিয়ে কন্ট্রোল হয়, এবং তারগুলোর মধ্যে সেন্সর লাগানো থাকে। কারণ এটাই তো আসলে আলটিমেটলি উদ্দীপনা তৈরি করবে, তাই না? তো সেন্সর লাগবেই। রক্তচাপ বেশি না কম এগুলোও তো কন্ট্রোল করতে হবে, কেমন রক্ত আছে নাকি নাই কন্ট্রোল করতে হবে। সো তার এখানে একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, আর একটা হচ্ছে সেন্সরযুক্ত কিছু তার থাকে, সেন্সরযুক্ত কিছু তার। এখন ওই তারের সংখ্যাটাও একটু ইম্পর্টেন্ট, 1 থেকে 3টা। এই তারের সংখ্যার উপর ডিপেন্ড করে পেসমেকারকে ভাগ করা হয়, যে পেসমেকারটা কত প্রকোষ্ঠ পেসমেকার। কিসের উপর ভিত্তি করে বললাম? তারের সংখ্যা। যেমন 1 প্রকোষ্ঠ পেসমেকার, 1 প্রকোষ্ঠ পেসমেকার, এই পেসমেকারের নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এই 1 প্রকোষ্ঠ পেসমেকারের মধ্যে তারের সংখ্যা হলো একটা তার, তারের সংখ্যা একটি তার থাকবে, 1 প্রকোষ্ঠ পেসমেকার। নেক্সট, দ্বি প্রকোষ্ঠ পেসমেকার। তার মানে বুঝতে পারছো এখানে, এটা একটু খালি রাখি জায়গাটা, তাহলে বুঝতে পারছো দ্বি প্রকোষ্ঠ পেসমেকার মানে তারের সংখ্যা হচ্ছে 2টা, প্রকোষ্ঠ পেসমেকার মানে হচ্ছে তারের সংখ্যা হইল 3টা। একদম সিম্পল কথাবার্তা। এখন কোন তারটা কই থাকবে, এইটা হইলো কথা। এইটা মনে রাখার টেকনিক খেয়াল করো ভাইয়া। হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আমি আঁকলাম, এই যে দেখো একটা বক্স করে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আমি আঁকছি। এ হচ্ছে রাইট এট্রিয়াম, এ হলো লেফট এট্রিয়াম, এ হলো রাইট ভেন্ট্রিকল, এ হলো লেফট ভেন্ট্রিকল। এখনো যদি কেউ প্রকোষ্ঠ না আসিনো, তোমার পড়ালেখার দরকার নেই, বইটি বন্ধ করে তুমি ঘুমায় থাকো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ। এখন 4টা প্রকোষ্ঠে আমরা খেয়াল করব কোন প্রকোষ্ঠে কোন পেসমেকার। খেয়াল করো ভাইয়া, এইটা তুমি মনে রাখবা এল সিস্টেমে। এল, এই যে এল সিস্টেম মানে হচ্ছে এই এল সিস্টেমে মনে রাখবা, এইভাবে পেসমেকারের তারগুলো থাকে এল সিস্টেমে। অর্থাৎ এই জায়গায় কিন্তু দেখো এল সিস্টেম দেওয়ার কারণে হৃৎপিণ্ডে 3টা প্রকোষ্ঠ আসছে, কিন্তু একটা প্রকোষ্ঠ বাদ পড়ে গেছে। তার মানে এই যে লেফট এট্রিয়াম বা এই যে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছ, এখানে কোনো তার থাকে না। তাহলে লেফট এট্রিয়ামে কোনো তার থাকে না, বুঝতে পারছো? লেফট এট্রিয়ামে কোনো তার থাকে না। তাহলে দেখো এবার কোনটার নামকরণ কিভাবে করা হয়েছে ভাইয়া।
এক প্রকোষ্ঠ পেসমেকার মানে হচ্ছে এর মধ্যে তার কয়টা, একটা তার। তার মানে ওই তারটা হয় এইটাতে অথবা এইটাতে, এই দুইটার যে কোনো একটা প্রকোষ্ঠে তারটা দেয়া থাকে। সো যদি কারো এক প্রকোষ্ঠ পেসমেকার ইউজ করা হয়, তার যেহেতু একটা মাত্র তার, এই জন্য হয় রাইট এট্রিয়াম অথবা রাইট ভেন্ট্রিকলে দেওয়া হয়। নেক্সট, যার দ্বি প্রকোষ্ঠ মানে দুইটা তার, তার তো খুবই ইজি, উপর থেকে যেহেতু নামবো আমরা, তাহলে একটা রাইট এট্রিয়ামে এবং আরেকটা রাইট ভেন্ট্রিকলে দেওয়া হয়েছে। ভেরি গুড। যেহেতু প্রথমবার শুধুমাত্র একটা তার ছিল, এই জন্য দুইটার মধ্যে একটা দিতে হবে, কিন্তু এরপর তো আছে তার দুইটা, তো দুইটা দুই প্রকোষ্ঠ দিলাম। ভেরি গুড। যেটা তিনটা, তাহলে 1 2 3, এই যে তিনটায় তিনটা তার দিব। এইভাবে হচ্ছে আমাদের কৃত্রিম পেসমেকারটা সেট আপ করা হয়। ঠিক আছে কিনা? ক্লিয়ার? এই হচ্ছে সেই কৃত্রিম পেসমেকার, এবং আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ এখান থেকে এমসিকিউ আসলে কেউ কোনোদিন ইনশাল্লাহ ভুল করবা না। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের ক্লাসের এই পেসমেকার টপিকটাও পড়া হয়ে গেছে, এগুলো তোমরা আগেই পড়ছি। ঠিক আছে, এখন আমরা পড়বো ওপেন হার্ট সার্জারি। তাহলে আমরা কি পড়বো? ওপেন হার্ট সার্জারি। একটু আইডিয়া রাখা ভালো। তুমি বলতে পারো ভাই এগুলো তো আমাদের তেমন দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, বাট তারপরে একটু আইডিয়া রাখা তোমার জন্য ভালো, কারণ এমসিকিউ আসতে পারে মাঝে মধ্যে, একটু দুষ্টমি করে সারা সিকিউতে একটু লাগাই দিতে পারে এখান থেকে লাইন, তখন তুমি যেন বিপদে না পড়ো। ওপেন হার্ট সার্জারি, সহজ কথা, হার্টটাকে ওপেন করা হয়। সহজ কথা কি বললাম? হার্টটাকে ওপেন করা হয় ভাইয়া, ওপেন। আচ্ছা, এই ওপেন হার্ট সার্জারি প্রথম প্রয়োগ করছেন বিজ্ঞানী বাইগেলো, বা বিগেলো বলে সমস্যা নাই, বাইগেলো প্রথম হচ্ছে এই ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করছেন। এটা মানে কি, তোমার হার্টের উপরে কি স্টারনাম আছে না? আচ্ছা, তোমাদের কিন্তু কালকে এই রক্তের ক্লাসের উপরে এক্সাম হবে, তোমরা জেনে রাখবে ভালো করে। তাহলে খেয়াল করে দেখো, হার্টের উপরে স্টারনাম আছে, স্টারনামটা খুলে, স্টারনামটা সরায়, স্টারনামের পাশে যে তরুণাস্থি আছে এখানে কেটে, এরপরে হার্টটাকে ওপেন করে তারপর এখানে সার্জারি করা হয়। অনেক বড় একটা সার্জারি প্রক্রিয়া, অনেক বড়, এই জন্য এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। এটা মূলত 3 প্রকার। একটা হলো অন পাম্প, আরেকটা হচ্ছে অফ পাম্প, আরেকটা হচ্ছে রোবট সহযোগী। এখন তোমার যদি বলা হয় ভাই কোনটা একদম নিখুঁত, একদম সবাই বলতে পারবা যেটা রোবট দিয়ে করে। অবশ্যই মানুষ তো আর নিখুঁত হবে না, যেটা রোবট দিয়ে করে, যেটা রোবট দিয়ে করে অবশ্যই সেটা নিখুঁত। তাহলে এই তিনটার মধ্যে নিখুঁত কোনটা? যেটা রোবট সহযোগী, মানে রোবট দিয়ে যে সার্জারিটা করা হয় এটা সবচেয়ে বেশি নিখুঁত, এর সন্দেহ নেই। এখন কোনটা অন পাম্প কোনটা অফ পাম্প চিন্তা হবে। অন পাম্প তার মানে এক্ষেত্রে এই যেহেতু তার হার্টটাকে ওপেন করা হয়, হার্টের তো কাজ রক্ত সঞ্চালন করা, তার তো পুরো বডিতে রক্ত সঞ্চালন হইতে হবে, তাই না? তাহলে বডিতে তো রক্ত সঞ্চালন না হইলে বডির বিভিন্ন অংশগুলো তো মারা যাবে। কোষ যখন অক্সিজেন পাবে না, পুষ্টি পাবে না, মারা যাবে। তার মানে তুমি যে হার্টটাকে ওপেন করবা, তাহলে হার্টের এক্ষেত্রে যদি এমন করো যে হার্টের মধ্যে রক্তের কানেকশন বন্ধ করে দিলা, হার্টের মধ্যে রক্তের কানেকশন বন্ধ করে দিয়ে তুমি আলাদা করে এক্সট্রা একটা বাইরে একটা মেশিন লাগাই দিলা, এক্সট্রা একটা পাম্পের মেশিন প্রয়োগ করলা, পাম্পের মেশিন লাগাই দিলা, যার মাধ্যমে হার্টের কাজটা আপাতত চলবে, যার মাধ্যমে হার্টের অপারেশন চলাকালীন সময়ে হার্টের কাজটা চলবে, রক্ত ঢুকবে বের হবে। পাম্প একটা বাইরে থেকে একটা মেশিন বা একটা পাম্প তুমি অন করে দিলা, বাইরে থেকে একটা মেশিন বা একটা পাম্প তুমি অন করে দিলা, এটাকে আমরা বলি অন পাম্প সার্জারি। এটাকে আমরা কি বলি? অন পাম্প সার্জারি। বাইরে থেকে তুমি একটা পাম্প অন করে দিচ্ছ, একটা মেশিন অন করে দিচ্ছ। ক্লিয়ার? আচ্ছা ইনশাল্লাহ। নেক্সট, তার মানে এই ক্ষেত্রে আমাদের হার্ট অফ থাকে, কারণ হার্টটাকে অফ করে দেওয়া হয়, অফ করে বাহিরে বাহিরে এক্সট্রা বাইরে এক্সট্রা একটা পাম্প মেশিন লাগাই দেওয়া হয়, বাইরে এক্সট্রা একটা পাম্প মেশিন লাগাই দেওয়া হয়েছে। ভেরি গুড, এটাকে আমরা বলবো অন পাম্প সার্জারি। বুঝে গেছে ইজিলি? নেক্সট, অফ পাম্প সার্জারি। এটা মানে হচ্ছে ওই বাহিরে যে এক্সট্রা মেশিনটা লাগানোর কথা ছিল ওইটা লাগানো হয় না, এটা অফ করা আছে। তাহলে বাইরে যদি মেশিনটা অফ থাকে তার মানে কিছুই করার নাই, হার্টটাকে অবশ্যই অন রাখতেই হবে। তাহলে এই কারণ নাহলে তো রক্ত সঞ্চালন হবে না। সো এই ক্ষেত্রে আমাদের হার্টটা অন থাকে, বাইরে মেশিন টেশিন বাদ, অফ। হার্ট অন থাকে বলে এই প্রক্রিয়াটাকে বলা হয় বিটিং হার্ট, কারণ এখানে হার্ট বিট করে,
এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলি বিটিং হার্ট প্রক্রিয়া, যেহেতু এখানে হার্ট বিট করে, এই জন্য আমরা এটাকে বলি বিটিং হার্ট প্রক্রিয়া। ক্লিয়ার? আর এটা রোবট সহযোগী বা একদম নিখুঁত প্রক্রিয়া। এই হচ্ছে ওপেন হার্ট সার্জারি। তো এই অফ পাম্প, এই পাম্পের মেশিনের নাম আছে। এই মেশিনটাকে বলা হয় হৃদ ফুসফুস মেশিন। এই মেশিনটাকে বলা হয় হৃদ ফুসফুস মেশিন। কেউ যারা পারবে না তারা জন্য ঘাবড়ে না যাও, সেজন্য ভাই বললাম এই মেশিনটাকে বলা হয় হৃদ ফুসফুস মেশিন। ঠিক আছে? তাহলে মেশিনটাকে আমরা কি বলবো? হৃদ ফুসফুস মেশিন। হৃদ ফুসফুস মেশিন। ঠিক আছে, ডান। ওকে, তাহলে ওপেন হার্ট সার্জারি, এবং এটা অনেক বড় একটা প্রক্রিয়া, বিশাল বড় প্রক্রিয়া, এবং বিশাল বড় সময় লাগে। রোগীর প্রায় 2 মাসের উপরে সময় লাগে, তার সুস্থ হইতে প্রায় 2 সপ্তাহের উপরে সময় লাগে। মানে অনেক বড় একটা প্রক্রিয়া। তো এটা আসলে বর্তমানে খুব কম করা হয়। আচ্ছা, নেক্সট চলে আসি ভাইয়া। তো ওপেন হার্ট সার্জারি একটা আইডিয়া আমাদের হয়ে গেল, ওপেন হার্ট সার্জারি এখন করতে পারবে, তাই না? আচ্ছা, আরেকটা এখন পড়বে এখানে, পরেরটা করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস সার্জারি, এটার মানে কি? এটা হচ্ছে, ধরো ভাইয়া তোমার হার্টের কোনো একটা রক্তনালীতে, সাপোজ তোমার হার্টের কোনো একটা রক্তনালীতে ব্লক হয়ে গেল, কোনো একটা রক্তনালীতে ব্লক হয়ে গেছে, এই যে ব্লক হয়ে গেছে। এখন এখান দিয়ে তো আর রক্ত যেতে পারবে না, যেহেতু এখানে ব্লক হয়ে গেছে। টার্গেটিভ ক্লাস আসতো, ওটা আমারই, ওটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এটা বলতে লাগছিলাম যে ভাইয়া করোনারি বাইপাস সার্জারি, এই যে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাটা ব্লক হয়ে গেছে। এখন এই জায়গাটা ব্লক হয়ে যাওয়ার কারণে এখানে তো রক্ত দিতে পারবে না। তাইলে এখন কি করব? তাইলে আমি এখন ভাইজান খুবই ইজি ওয়ে, আমি কি করব, এখানে একটা, এই যে পা থেকে একটা শিরা কেটে বা একটা রক্তনালী কেটে আমি এখানে একটা রাস্তা, এক্সট্রা রাস্তা করে দিলাম, বাইপাস রাস্তা করে দিলাম, এক্সট্রা একটা বাইপাস রাস্তা করে দিলাম। দেখবো গ্রামে গঞ্জে কোনো একটা রাস্তায় যদি কাদা থাকে বা মাটি অবস্থা খারাপ থাকে, মানুষ কি করে, একটু ভালো জায়গা দিয়ে উঠে এরপর যায়, একটু সাইড দিয়ে যায়, বাইপাস করে, তাই না? বাইপাস সার্জারি। এই যে এটাকে আমরা বলি করোনারি বাইপাস সার্জারি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, রক্তটা নর্মালি এখানে এসে এদিক দিয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে একটা চর্বির দলা আটকায় গেছে, এদিক দিয়ে রক্তটা যাবে না, যেখানে আমি বাইপাস, এই যে আলাদা রাস্তা করে দিলাম, রক্তটা সুন্দর করে এদিক দিয়ে চলে যাবে। এই হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। ঠিক আছে? এবং দেখা যায় পা থেকে একটা শিরা এনে এই কাজটা করছে। তো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, করোনারি বাইপাস সার্জারি। এবং এই সার্জারিটাও ডেফিনেটলি যেহেতু হার্টের ভিতরে করা হচ্ছে, এটাও বেশ সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া। যে কারণে আলটিমেটলি এখন এই দুইটার একটা না করে লাস্টের এই প্রক্রিয়াটা করা হয়, যেটা হচ্ছে এনজিওপ্লাস্টি। আমি পড়াচ্ছি এখনই। তাহলে এই হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এবং এখানে একটা কয়েকটা এমসিকিউ আছে, এখানে কয়েকটা এমসিকিউ আছে। যেমন তোমার এই যে করোনারি ধমনির যখন ছবিটা ব্লক হচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া, করোনারি ধমনির লুমেন, করোনারি ধমনির লুমেন, খেয়াল করে দেখো ভাইয়া, করোনারি ধমনির লুমেন, করোনারি ধমনির লুমেন যদি তোমার 50 থেকে 70% সংকীর্ণ হয়, 50 থেকে 70% সংকীর্ণ হয়, মানে 50 থেকে 70% পরিমাণ আটকে গেছে, কিছু ভালো আছে, তখন যাবে ও রক্ত, সমস্যা নাই, কিন্তু ডেফিনেটলি কম যাবে। এবং এই জন্য বুকে একটু ব্যথা হবে, অবশ্যই বুকে ব্যথা হবে, কারণ পর্যাপ্ত যাবে না, এখানে বুকে ব্যথা হবে, এর কোনো সন্দেহ নাই। কিন্তু যদি এমন হয় ভাইয়া যে করোনারি ধমনির লুমেনটা 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, 90 থেকে 99% বন্ধ হয়ে যায়, 90 থেকে 99% বন্ধ হয়ে যায়, তখন এই অবস্থাটাকে আমরা বলি, তখন এই অবস্থাটাকে আমরা বলি অস্থির অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা। এইটা একটু খেয়াল রাখবা, অস্থির অ্যানজাইনা বা আনস্টেবল অ্যানজাইনা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে মূলত আসলে এমসিকিউ আসে, সেজন্য ভাই আসলে তোমাকে এটা ক্লিয়ার করে দিলাম। এবং এই শিরাগুলো, এক্সট্রা শিরাগুলো মূলত পা থেকে আমাদের আনা হয় আর কি। সো এই হচ্ছে আমাদের করোনারি বাইপাস সার্জারি। বুঝতে পারছো?
একজন আমাকে বলছে, আমি যেহেতু করোনার বাইপাস সার্জারি পড়াচ্ছি, একজন আমাকে বলছে যে ভাই কি আপনার হার্ট ওপেন করুন। মানে শখ কত মানুষের, বিচিত্র রকমের শখ আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, যেটা আমি হার্ট পড়াচ্ছি তাহলে যেন আমার হার্টটা ওপেন করে দেখাই দেয়। মানে শখের কোনো কমতি নাই। তোমার শখকে আমি কী দিয়ে পূরণ করব, সেটা পূরণ করার মতো এলিমেন্টস, ম্যাটেরিয়ালস আমার কাছে নাই। কারণ নিশ্চয়ই তোমার জন্য আমার হার্টটা ওপেন করে আমার পসিবল না, তাই না? আপনার হার্ট ওপেন করুন। ওয়াও, বাহ বাহ বেটা বাহ। চলে আসি এখন পরেরটায়। তাহলে খেয়াল করো, আমাদের মোটামুটি এগুলো পড়া হয়ে গেছে। এখন আমরা হার্ট ওপেন না করেই কিভাবে আমরা, মানে আমাদের এই সব কিছু না খুলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, ওইটাই হচ্ছে সবচেয়ে আধুনিক প্রক্রিয়া, নাম হলো এনজিওপ্লাস্টি। সবচেয়ে আধুনিক প্রক্রিয়া নাম কি? এনজিওপ্লাস্টি। ওকে, সো আমাদের পরের প্রক্রিয়ার নাম হচ্ছে ভাই এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি খেয়াল করে দেখো, এটা হচ্ছে মানে বড় কোনো অস্ত্রোপচার ছাড়াই, বড় ধরনের কোনো একটা সার্জিক্যাল অপারেশন ছাড়াই যদি আমরা হার্টের এই সমস্যাগুলো সমাধান করতে চাই, হার্টের যে ধমনী লুমেন এই যে সংকীর্ণ হয়ে আছে, এই সমস্যাটা সমাধান করতে চাই, এই ঘটনাটাকে আমরা বলি এনজিওপ্লাস্টি। এই ঘটনাটাকে আমরা বলি এনজিওপ্লাস্টি। ঠিক আছে? আচ্ছা, তো এটা বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই করা হয়। এখন আমি আসতেছি, এটা আবিষ্কার করছে কে, ভেরি ইম্পর্টেন্ট। এটা এই প্রক্রিয়াটা আবিষ্কার করছে ডাক্তার ডাক্তার আন্দ্রেস আন্দ্রেস গ্রয়েন আন্দ্রেস গ্রয়েনজিগ। তো এটা আবিষ্কার করছে ডাক্তার আন্দ্রেস গ্রয়েনজিগ, এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি কে আবিষ্কার করছে? ডাক্তার আন্দ্রেস গ্রয়েনজিগ। আচ্ছা, আমি একটু প্রক্রিয়াটা বুঝাই দিই না তুমি আসলে, আমি আগে প্রকারভেদে না গিয়ে ভাই যদি আগে প্রক্রিয়াটা বুঝাই, আই থিঙ্ক তোমার জন্য সেটা বেশি ভালো হবে। তো এনজিওপ্লাস্টি করার আগে প্রথমে একটা পরীক্ষা করা হয়, নাম হচ্ছে এনজিওগ্রাম। এনজিওগ্রাম, এটা মনে রাখবা, ঠিক আমাদের হৃৎপিণ্ডের কোথায় ব্লক আছে, ঠিক কোথায় বন্ধ আছে, এক্স্যাক্টলি ওইটা আইডেন্টিফাই করার জন্য যে পরীক্ষা, তার নাম হলো এনজিওগ্রাম। এবং এনজিওগ্রাম করলে তুমি এক্স্যাক্টলি ওইটা আইডেন্টিফাই করতে পারো ঠিক কোথায় ব্লক আছে। হৃৎপিণ্ডের ঠিক কোথায় ব্লক আছে এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করি? এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা করি এনজিওগ্রাম। তাহলে এনজিওগ্রাম করার মাধ্যমে আমরা দেখতে পাই হৃৎপিণ্ডের কোথায় ব্লক আছে। নেক্সট, ওইটাকে আইডেন্টিফাই করছি, ভালো কথা। এরপরে আমাদের পায়ে বা হাতের কোনো একটা ধমনী বা কোনো একটা রক্তনালী কেটে আমরা ওইখানে একটা ক্যাথেটার প্রবেশ করাই। কি প্রবেশ করাই? ক্যাথেটার। কি প্রবেশ করাই? ক্যাথেটার। এবং সেটা আমরা আস্তে কৌশলে একদম ওইটাকে কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করে দেখবে, দেখা যায় ওইটা একদম কৌশলে একদম হার্টের ওই ব্লক পর্যন্ত পৌঁছে নেওয়া হয়। তাহলে খেয়াল করে দেখো ভাই, ধরো এই হচ্ছে রক্তনালী, তোমার রক্তবাহিকা, এই রক্তবাহিকা, এই রক্তবাহিকার মধ্যে এখানে মনে করো চর্বি জমা আছে, এই চর্বি জমা আছে। আচ্ছা, তো এখানে কি হয়, ফার্স্ট একটা ক্যাথেটার, এই যে ক্যাথেটার ঢুকাই দিলাম, ঠিক ওই জায়গা বরাবর একটা ক্যাথেটার ঢুকাই দেওয়া হয়, ক্যাথেটার, এর নাম হচ্ছে ক্যাথেটার। ঠিক ওই পয়েন্ট বরাবর একটা ক্যাথেটার প্রবেশ করানো হয় এবং সেটাকে একদম ওই জায়গা মতো নিয়ে যাওয়া হয়েছে, একদম ওই জায়গা মতো নিয়ে যাওয়া হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, ফাইন। গুড। এই ক্যাথেটারের গায়ে একটা স্ট্যান্ড লাগানো থাকে। স্ট্যান্ড কি জিনিস? একটা তার জালের মতো। এই
এই ক্যাথেটারের মধ্যে একটা স্ট্যান্ড লাগানো থাকে, স্ট্যান্ড হচ্ছে তার জালির মতন, এটা তার জালি, এবং তার ভিতরে বেলুন আছে, বেলুন, এটা ভিতরের দিকে বেলুন, স্ট্যান্ডের ভিতরে বেলুন আছে, কি বললাম, স্ট্যান্ডের ভিতরে, এই যে ভিতরে বেলুন থাকে, বেলুন চুপসে আছে আর কি, মানে চুপসানো বেলুন, ধরো আমাদের ওই যে বেলুন ফুলানোর আগে চুপসে থাকে না, এরকম চুপসানো বেলুন আছে। আর বাইরে একটা তার জালি, এই তার জালিটাকে বলে স্ট্যান্ড, বাইরে তার জালি বা স্ট্যান্ড, বাইরে তার জালি, এই তার জালি, তারের যে জালিটা তাকে বলা হয় স্ট্যান্ড। তো কি করা হয়, ওই জায়গা মতো নেয়ার পরে ভাইয়া বাহির থেকে এই বেলুনটাকে মানে আমাদের যেহেতু বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে, এই বেলুনটাকে তখন ফুলানো হয়। এই বেলুনটাকে যখন ফুলানো হয় তখন অটোমেটিক্যালি এই স্ট্যান্ড যেটা, এই স্ট্যান্ডটা বড় হয়। ছবিটা কেমন হবে দেখো, তাহলে বুঝতে পারবা। ক্যাথেটার আসছে, ভালো কথা। এই যে বেলুনটাকে ফুলানো হয়েছে, অটোমেটিক্যালি দেখা গেছে এই তার জালি ছিল এটাও ফুলে গেছে, অটোমেটিক্যালি এই তার জালি বা স্ট্যান্ড যেটা ছিল এটাও ফুলে গেছে, ঠিক আছে। এই যে অটোমেটিক্যালি তার জালি বা স্ট্যান্ড ফুলে গেছে, জালিটা বড় হয়ে এরকম ফুলে গেছে, এই জালিটা বড় হয়ে গেছে। যেহেতু তুমি বেলুনটাকে ফুলাইছো, ভিতরে বেলুনটাকে ফুলাইছো, এই যে ভিতরে যে বেলুনটা ছিল, এই বেলুনটাকে যেহেতু তুমি ফুলাইছো, এই বেলুনটাকে ফুলানোর মাধ্যমে অটোমেটিক্যালি তার জেলটা বড় হয়ে গেছে। যেই কারণে এই যে চর্বিগুলো ছিল আগে দুই পাশে লাগানো, এই চর্বিগুলোকে ধাক্কায় এটা দেখছো জায়গা কীভাবে বড় করে জায়গা করে নিছে। এবং এটা যেহেতু তার জালি, এর ভিতর দিয়ে কিন্তু রক্ত আসা যাওয়া করতে পারবে, তাই না? এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। সো চর্বিটা ব্লক করে তার জেলটাকে এখানে রেখে এই ক্যাথারারটাকে বাই করে নিয়ে আসা হয়, তার জেলটাকে এখানে রেখে দেওয়া হয়, যে কারণে এখানে আর চর্বি জমতে পারে না, আমাদের রক্তবাহিকাটা এভাবে টান টান করা থাকে। বুঝতে পারছো? রক্তবাহিকাটা এভাবে টান টান করা থাকে, এবং এইখানে এবং এখানে এবং এখানে কোনো চর্বি আর নতুন করে আটকাইতে পারে না, কারণ তার জালে দিয়ে জিনিসটা গ্যাপ তৈরি করা আছে। বুঝতে পারছো কিনা? সো এই হচ্ছে আসলে ভাই এনজিওপ্লাস্টি। যেহেতু এটা হার্টের খোলা লাগে না, আমাদের ধমনী মানে হাতে বা পায়ে কোনো একটা ধমনী দিয়ে আসলে এই ক্যাথেটারটা ঢুকানো হয়, তারপর পুরোটাকে কম্পিউটারে কন্ট্রোল করা হয় যে ক্যাথেটারটা ওখানে গেছে, ঠিক যেখানে চর্বি জমা আছে ওখানে ক্যাথেটারটা গেল, ওখানে যে বেলুন লাগানো আছে সেই বেলুনটাকে তারপর সেখানে ফুলাইছে, বেলুনটাকে ফুলানোর কারণে স্ট্যান্ড বা জালিটা বড় হয়ে গেছে, বড় হয়ে একদম সুন্দর করে হয়ে কম্প্যাক্ট হয়ে গেছে, যে কারণে তার জালের ভিতর দিয়ে রক্ত আসা যাওয়া করে। কিন্তু চর্বি তো এখানে নাই, চর্বিগুলোকে ধাক্কা দিয়ে দুই পাশে নিয়ে গেছে একদম। তো সেখানে ইজিলি তখন এই সমস্যাটা সমাধান হয়। হার্টে যে ব্লক ছিল, যেখানে হার্টে রক্ত যেতে পারতো না, ওইটা এখন ইজিলি রক্তটা আসা যাওয়া করতে পারে। এটাই হচ্ছে আমাদের এনজিওপ্লাস্টি। বড় ধরনের অস্ত্রোপচার ছাড়াই ধমনের ব্লক, করোনারি ধমনী বা হৃৎপিণ্ডের যে কোনো একটা ধমনের ব্লক সারানোর প্রক্রিয়া, এটাই হচ্ছে এনজিওপ্লাস্টি। সবাই ভাইকে বলো তো এনজিওপ্লাস্টিটা সবাই একটু বুঝতে পারছো কিনা? খুব ইজি ওয়েতে আমি বুঝেছি, না বোঝার কিছু নাই, মানে একদম বাচ্চাকালের পড়াশোনা। সবাই ভাইকে বলো ক্লিয়ার কিনা। লাস্টে কি হয়, এটা এই বেলুনটাকে এবং এই ক্যাথেটারটাকে নিয়ে বের করে ফেলা হয়, আর স্ট্যান্ড জালি যেটা, জালিটাকে রেখে দেওয়া হয়, শেষ। বলেন। ক্লিয়ার কিনা সবাই? বলেন ভাইজান, ক্লিয়ার কিনা? ক্রিস্টাল ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ, ভেরি গুড। তোমরা ক্লিয়ার মানে সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন এই এনজিওপ্লাস্টি হচ্ছে ভাইয়া মূলত 3 প্রকার। নামটা এক্সাম্পল জাস্ট নাম পড়ে রাখতে পারো তোমরা এমসিকিউর জন্য, সরি 4 প্রকার।
তুমি জাস্ট তোমার এমসিকিউর জন্য নামগুলো পড়ে রাখতে পারো। ফর এমসিকিউ 4 প্রকার, সেই 4 প্রকার কি কি আছে এটা আমরা মনে রাখবো লেজার এবিসি দিয়ে। লেজার এ বি সি এইভাবে মনে রাখতে পারি, হ্যাঁ। আচ্ছা, লেজার এবিসি মানে হচ্ছে প্রথম কথা লেজার এনজিওপ্লাস্টি। প্রথম কথা ভাইয়া লেজার এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি। এতে হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি। করোনারি তো প্রথমে আসেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। করোনারি অ্যাথেরেক্টমি, অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি। টমি বানানটা ভুলেছে আর কি, সবসময় দেখতেছিলাম। অ্যাথেরেক্টমি, করোনারি অ্যাথেরেক্টমি। নেক্সট 3 নম্বরে লেজার গেল, অ্যাথেরেক্টমি গেল। বিতে, বিতে হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, বিতে হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, বিতে হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। আর সিতে হচ্ছে আরেকটা যেটা আছে সিতে করোনারি স্টেন্টিং, করোনারি স্টেন্টিং। তো এইটাই হচ্ছে আসলে 4টা প্রকারভেদ। নামটা ইনশাল্লাহ ভালো করে পড়ে রাখবা তুমি, ইনশাল্লাহ এই রোগগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকাটা বেশি বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ যা যা পড়ানোর কথা ছিল মোটামুটি আমরা পড়াইছি। এবং এই যে এনজিওপ্লাস্টি যে পুরো প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণ হইতে খুবই অল্প সময় লাগে, খুবই অল্প সময়। ইউজুয়ালি ভাইয়া এটা সম্পূর্ণ হইতে, সরি, এনজিওপ্লাস্টির এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হইতে ইউজুয়ালি 30 মিনিটস থেকে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা, মানে খুবই ফাস্ট, খুবই ফাস্ট এই প্রক্রিয়াটা হয়। 30 মিনিটস থেকে কয়েক ঘন্টা সম্পূর্ণ লাগে এনজিওপ্লাস্টির এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হইতে। এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, ইনশাল্লাহ সবাই আশা করি পারবা। তাহলে এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই রক্ত অধ্যায়টাও আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। সো রক্তের যে পুরো ক্লাসটা, আমার মাস্টার বায়োলজির এই রক্তের পুরো ক্লাস, আমার মাস্টার বায়োলজির এই রক্তের পুরো চ্যাপ্টারটা 5টা ক্লাস আমি একদম হাতে লিখে লিখে পড়াইছি কালারফুল স্লাইডের পরিবর্তে। বাট আমি একটা জাস্ট নিউ ভেরিয়েশন আনতে চাইছিলাম যে আসলে নিউ ভেরিয়েশন দিয়ে এই ক্লাসটা কেমন লাগে। আলহামদুলিল্লাহ যেহেতু রক্ত তোমাদের মানে বডির সাথে সম্পৃক্ত, তোমাদের একটা টাচ দরকার আছে, তোমরা মোটামুটি অনেক কিছুই 9-10-এও পড়ছো, সেই হিসেবে দেখা গেছে যে অনেক কিছুই আমাদের বোর্ডের মতো করে ভাইয়া আঁকছি। স্যার তোমাকে বোর্ডে যেভাবে বুঝায় ওভাবে বুঝাইছি, এই জন্য তুমি একটা ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তুমি অতটা শেষ করতে পারো। তাহলে আলহামদুলিল্লাহ এই যে রক্তের 5 নম্বর লেকচার, 5টা লেকচার যেহেতু ভাইয়া বোর্ডে পড়াইছি এবং বোর্ডে পড়ানোর মাধ্যমে ভাইয়া আসলে শেষ করছি, তাহলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ তোমরা একটা ওই যে অফলাইনের যেই ফ্লেভারে তোমরা পড়াশোনা করতে আগে, সেই ফ্লেভারটা পাচ্ছ। এবং মোটামুটি আমি যেহেতু ছবি এঁকে পড়াইছি, আই থিঙ্ক ইট ইজ মোর দেন আনাফ ফর ইউ। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে পরিপাক শুরু হবে। আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসে সুন্দর মতো থেকে পরিপাক অধ্যায়টা শেষ করার জন্য। Remember, it is my boy and my girl. This master biology was opened, was started with some reasons. I started this course with some things in my mind. I tried to make sure this course should be the best. Sometimes I am not capable of maintaining a schedule, to be very honest. Sometimes due to my reasons, sometimes I feel sick, sometimes I feel bad, sometimes I feel or there's anything like this, like the studio is busy, the board is not working, the Wi-Fi is not working. Sometimes the issues are actually happening, always. It happens, it happens because when you are dealing with so many courses or so many students or so many staffs, when you are dealing with these all classes regularly, there might be certain issues. But alhamdulillah, I've tried my best to make sure that if I'm free and if I'm not sick, I try to make sure that your classes are going so well, smoothly. But unfortunately, there are some reasons that I couldn't take the routine classes sometimes. But alhamdulillah, I've tried my best. I've given my best efforts in this master biology course. যারা আমার সাথে এতদিন ধরে এই অধ্যায়গুলো পড়েছো, those students who have just completed these all chapters with me, I hope they all know you are definitely benefited by this course. This is Master Biology. This is me, Dr. Abrahamim. I always love you. And remember the one thing, this Master Biology is a brand. Inshallah, one day, this Master Biology will rule Bangladesh. Maybe it will cross the border also. Allah Hafiz. Assalamu alaikum.
টাটা। I love you all.